আচ্ছা, চলো শুরু করছি। আজ একটুখানি দেরি হলো। তো এই চ্যাপ্টারটাকে শেষ করি, এটা খুব অল্পই একটু বাকি আছে। আচ্ছা, হিস্টোরিক্যাল লিটারেচারটা আগে আমরা শেষ করি। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এসিটা চলছে? এসি কি খারাপ? তো এসি না চাললে হয়, এই ঘরে প্রচন্ড ব্যবসা করো, বদ্ধ বদ্ধ ঘর না। হ্যাঁ, এসিটা একটু চলুক। আচ্ছা, তো যেটা বলছিলাম যে হিস্টোরিক্যাল লিটারেচার থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, মানে কার লেখা, বা উল্টো করে অমুক কোন বইটা লিখেছেন বা অমুক বইটা কার লেখা, এইরকম ভাবে প্রশ্ন আসে। কিন্তু অনেক সময় টুকটাক অন্য রকমের প্রশ্নও কিন্তু আসে। যেমন ধরো, কোন বই থেকে আলাউদ্দিন খলজির চিতোর আক্রমণের কথা জানা যায়, কোন বই থেকে বাংলায় মুসলিম আক্রমণের কথা প্রথম জানা যায়, এইরকম ধরনের কিছু প্রশ্নও কিন্তু আসে। ঠিক আছে? বা কোন লেখক কার সমসাময়িক, ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন আসে। তো চলো দেখে নি, এটা কথা বাড়িয়ে খুব লাভ নেই। এটা অ্যাকচুয়ালি একটুখানি মুখস্থ করার ব্যাপার আছে, বোঝার ব্যাপারটা ঠিক ততটা নেই। তো প্রথম যে পয়েন্টটা আছে, এটা তো মোটামুটি প্রত্যেকেই জানো যে দিল্লি সুলতানেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল পার্সি। ফার্সি বা পার্সি, ইরানিয়ান। ঠিক আছে? আমাদের উত্তর ভারতের ভাষাগুলোতে ফার্সি বা পার্সি ভাষার প্রভাবটা কিন্তু খুব স্পষ্ট। আমরা উর্দুর কথা তো আমি ছেড়েই দিলাম, হিন্দি বলো বাংলা বলো এই ভাষাগুলোতেও কিন্তু প্রচুর ফার্সি শব্দ আছে। ঠিক আছে? যে কারণে আমাদের মনে হয় যে হিন্দি আর বাংলার অনেক শব্দ কমন। আবার সংস্কৃত শব্দও কিন্তু দুটো ভাষাতেই আছে, হিন্দি ভাষা বাংলা ভাষা দুটো ভাষাতেই সংস্কৃত শব্দ প্রচুর পরিমাণে আছে। যে কারণে আরো বেশি করে মনে হয় যে দুটো ভাষার শব্দ ভান্ডার তো অনেকটাই এক। ঠিক আছে, মানে যত দিন গেছে তত সংস্কৃত শব্দগুলোর আহ হ্যাঁ, তত শব্দগুলোর ব্যবহার কমেছে। মানে বঙ্কিম, আমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটু দেখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় প্রচুর পরিমাণে আমরা কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দ পাই। ঠিক আছে? আজকের দিনে আমরা যারা লিখছি, যে কোনো একটা সাহিত্য, ধরো না যে শীর্ষেন্দু, ধরো অনেক বয়স হয়ে গেছে, আর হয়তো খুব বেশি দিন উনি লেখালেখি করতেও হয়তো পারবেন না। কিন্তু ধরো এখনকার দিনের মধ্যে ধরো এই যে সরঞ্জিৎ চক্রবর্তী, অনেকটা নাম করেছে, তার লেখা অনেকেই এখন অ্যাডমায়ার করে। তো এনারা যে ভাষাটাই লিখছেন সেই ভাষায় কিন্তু সংস্কৃত শব্দের অত মানে উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাই। কমেছে, তুলনামূলকভাবে কমেছে। আবার একই রকম ভাবে ধরো বঙ্কিমের লেখায় আরবি ফার্সি শব্দের ব্যবহারটা খুব কম। আসলে কিছুই নয়, ধরো একটা ভাষা সেটা জনপরিসরে রয়েছে। ফার্সি ভাষা যেমন দিল্লি সুলতানির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তেমনি আমাদের বাংলাতেও যে সুলতানি পিরিয়ড ছিল মধ্যযুগে, যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। ঠিক আছে? বা ধরো পরবর্তীকালেও আহ, দিল্লি সুলতান মানে বাংলা সুলতানি শেষ হয়ে যাবার পরেও কিন্তু ফার্সি ভাষার একটা চল ছিল। আমরা দেখেছি যে রাজা রামমোহন রায় ফার্সি জানতেন। রাজা রামমোহন রায় ফার্সি ভাষায়, এটা আমরা পড়িয়ে দিয়েছি নিশ্চয়ই খেয়াল আছে, ফার্সি ভাষায় তিনি কিন্তু পত্রিকা প্রকাশ করেছে। ঠিক আছে? তো এইগুলো কোন পত্রিকা সেটা আবার মনে করো। হ্যাঁ, ঠিক আছে, আরবি ভাষায় কোন পত্রিকা পাবলিশ করেছিলেন রাজা রামমোহন রায়, মনে করার চেষ্টা করে একটু। তো এইটা প্রমাণ করে যে আমাদের বঙ্গদেশে ফার্সি ভাষার একটা চল ছিল, এবং ফার্সি ভাষার চল ছিল বলেই আমাদের ভাষাতেও প্রচুর ফার্সি শব্দ ঢুকেছে। ঠিক যে কারণে আমাদের ভাষায় প্রচুর ইংরেজি শব্দ ঢুকে গেছে, যেহেতু ইংরেজরা এখানে দীর্ঘদিন ছিল, তাদের ভাষা আমরা শিখেছি, তাদের ভাষাটাই ছিল অবভিয়াসলি সরকারের ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো সুতরাং ইংরেজি ভাষাও আমাদের শব্দ ভাণ্ডারে প্রচুর পরিমাণে ঢুকে গেছে। এবং
ইংরেজিতেও কিছু ভারতীয় ভাষার কিছু শব্দ ঢুকে গেছে। যেমন ঘেরাও শব্দটা ইংরেজিতেও কিন্তু ব্যবহার হয়। ঘেরাও একদম এই শব্দটা কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে? কম, খুবই কম হয়তো ২-৪ টে এরকম পাওয়া যাবে যে কোনো ভারতীয় ভাষার শব্দ ইংরেজিতে ঢুকেছে। মানে সংখ্যাটা কম কিন্তু ঢুকেছে। আমাদের তো অনেক বেশি পরিমাণে ঢুকেছে। আমরা তো কথা বলতে গিয়ে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করি। ঠিক আছে? আমার মনে পড়ছে কাকাবাবু সন্তু সিরিজের একটা উপন্যাস গল্প 'বিজয়নগরের হিরে' যেটা কদিন আগে সিনেমাও হলো। ঠিক আছে? আমি কিছুক্ষণে সিনেমাটা দেখতে গেছিলাম। কি খারাপ লেগেছে আমার দেখে। যাই হোক, সেটা আলাদা কথা। যাই হোক তো সৃজিতের পর নতুন পরিচালক কি করে এটা আমার একটা দেখার আগ্রহ ছিল। দেখলাম উনি সৃজিতের মতোই ঝুল। হ্যাঁ, মানে কাকাবাবু তৈরির ক্ষেত্রে সৃজিতের মতোই ঝুল আরকি। হ্যাঁ? বরং সৃজিতকে নকল করতে গিয়ে আরো গন্ডগোল হয়ে গেছে। এনিওয়ে তো সেই দেখো সত্যি কথা বলতে কি কাকাবাবু সন্তু গল্পগুলোও অনেকগুলো ঝুল। এটা বলে লাভ নেই। ঠিক আছে? মানে অল্প বয়সে জিনিসটা পড়তে বেশ মজা লাগে। কারণ সুনীল গাঙ্গুলির গদ্য। ঠিক আছে? কিন্তু গল্পগুলো সারমর্ম যদি এবার একটু গল্পটা পড়ার শেষে বোঝার চেষ্টা করা হয়, তাহলে দেখা যাবে যে মানে বেশিরভাগ গল্পেরই প্লট বা পুরো ঘটনাটাই খুব কি বলবো রং চড়ানো মানে ঢপ সোজা কথা। ঐরকম হয় না বাস্তবে। মানে ধারে কাছ দিয়েও হয় না। মানে দেখো গল্পে যেটা হয় সেটা তো বাস্তবে হবে এটা তো আমরা আশাও করি না, তাই না? কিন্তু মানে এত অতিরিক্ত ব্যাপারটা ভুলবাজি কিছু ক্ষেত্রে। হ্যাঁ, মানে কাকাবাবুর সামনে একজন মিথ্যে কথা বললে কাকাবাবু বুঝতে পারে কারণ তার গা থেকে নাকি একটা গন্ধ বেরোয়। ঠিক আছে? মানে এরকম অনেক আজগুবি বিষয় আছে। মানে এগুলো পড়তে খুব সুন্দর লাগে, মজা লাগে। নিঃসন্দেহে এগুলো আমরা তাড়িয়ে ছোট বয়সে পড়তাম। তখন সুনীল গাঙ্গুলী বেঁচে ছিলেন। প্রতি পূজাবার্ষিকী সংখ্যায় একটা করে কাকাবাবুর উপন্যাস থাকতো। বিজয়নগরের হীরেও কিন্তু আ পূজাবার্ষিকীতেই বেরিয়েছিল। আনন্দমেলা পূজাবার্ষিকীতেই বেরিয়েছিল। আর কখনো আনন্দবাজারের যেটা মানে প্রতি মাসে যেটা ২ টো করে বেরোয় পাক্ষিক, ঠিক আছে? সেখানে কখনো একটা দুটো আ উপন্যাস ধারাবাহিকভাবে বেরিয়েছে। তো সেই সংখ্যাটা খুব কম কিন্তু বেশিটাই ওই আনন্দবাজার এই সরি আনন্দ মেলার যেটা পূজাবার্ষিকী সেইখানেই বেরোতো। শেষ দিকের গল্পগুলো আরো খারাপ হয়েছিল। উনি ২০১২ সালে মারা যান। ১২ সালের আনন্দ মেলায় শেষ কাকাবাবু বেরোয়। শেষের দিকের কাকাবাবুগুলো আরো খারাপ হয়েছিল। কিন্তু পড়তে খুব ভালো লাগতো, খুব মজা লাগতো। তার মানে ভাষার গুণে এবং পুরো জিনিসটা যেভাবে উনি উপস্থাপনা করতেন খুব এন্টারটেইনিং ব্যাপারটা। মানে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো সেই বিজয়নগরের হিরেতে একটা জায়গায় রয়েছে যে একটা খেলা হচ্ছে নিজেদের মধ্যে একটা গ্রুপ কাকাবাবু, সন্তু, জোজো এবং আরো ২ জন সেই গল্পের চরিত্র রঞ্জন, তার স্ত্রী, হ্যাঁ? এরা সবাই মিলে একটা খেলা খেলছে যে আমরা নিজেদের মধ্যে কথা বলবো ইংরেজি শব্দ ব্যবহার না করে। ইংরেজি শব্দ যদি কেউ ব্যবহার করে তাহলে আ ১০ পয়সা করে ফাইন হবে। তখনকার দিনে ১০ পয়সা একটা মানে এখনকার দিনে ধরো অন্তত ৳১ করে ফাইন হবে কি ৳২ করে ফাইন হবে মতো আরকি। তো দেখা যাচ্ছে যে সবাই ইংরেজি বলে ফেলছে। ঠিক আছে? ইংরেজি শব্দ সেই মুখ দিয়ে বেরিয়েই যাচ্ছে। তো বেশ মজার একটা খেলা ছিল। তো এইরকম খেলা যদি সত্যিই আমরা আজকে দাঁড়িয়ে খেলতে শুরু করি, তাহলে আমাদের প্রত্যেককেই কিন্তু ফাইন দিতে হবে। এই যে ফাইন এটাও ইংরেজি শব্দ। এটা কিন্তু গল্পটাতেই আছে। যে এই ইংরেজি বলেছিস ১০ পয়সা ফাইন। ঠিক আছে? তখন বলছে তুই তো ফাইন কথাটা বলে ফেললি সেটাও তো ইংরেজি। তাহলে তোরও কিন্তু জরিমানা হলো। তখন সে জরিমানা বলছে। আবার দেখো যে জরিমানা মানে জুরমানা, ঠিক আছে? সেটা কিন্তু আ আরবি বা ফার্সি আমি তো আরবি ফার্সি কোনটাই জানি না। কোন একটা ভাষা থেকে জুরমানা যেখান থেকে জরিমানা শব্দটার উৎপত্তি সেটা এসেছে। তো আ মজার জিনিস এটা খুব। এটা অস্বীকার করার কোন জায়গা নেই। তো উম ফার্সি ভাষা এই যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাই তার গুরুত্বটা কিন্তু আমাদের একটু উপলব্ধি করতে হবে। যে ভারতীয় সংস্কৃতিতে হ্যাঁ, দিল্লি থেকে যারা শাসন করলো তারা দীর্ঘদিন ফার্সি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করার কারণে আমরা কি দেখলাম যে ফার্সি ভাষা হয়ে গেল আ মানে খুব জনপ্রিয় একটা ভাষা। সরকারি ভাষা, সরকারি চাকরির জন্য অনেকেই শিখতেন। যেমন আজকে আমরা
ইংরেজি শিখি, কারণ ইংরেজি আমাদের একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস ইংরেজি। তো ঠিক সেরকম তখনকার দিনে ফার্সি শিখতো লোকজন, এবং সেই জায়গা থেকেই তারা নিজেদের ভাষায় যখন কথা বলছে ফার্সি শব্দ ঢুকে গেছে বেশি সব থেকে। আরবিও ঢুকেছে, অত নয়। আরবির ব্যাপারটা আলাদা। আরবি তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল না, কিন্তু যেহেতু কোরআন আরবিতে লেখা, কোরআন, হাদিস বা হাদিস এইগুলো যেহেতু আরবিতে লেখা, অতএব আ আরবি ভাষারও কিছু চল ছিল। ঠিক আছে? এবং আরবি ভাষারও কিছু শব্দ আমাদের বাংলা, হিন্দি যে শব্দভান্ডার, তার মধ্যে কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে? এবং শুধু আরবি, ফার্সি, ইংরেজি না, আমরা কিন্তু অন্যান্য বিদেশি ভাষারও শব্দ বাংলা ভাষায় ঢুকতে দেখেছি। পর্তুগিজরা এখানে যেহেতু ছিল বেশ কিছুদিন, ১ম আধুনিক ইউরোপিয়ান হিসেবে, পর্তুগিজ ভাষার অনেক শব্দ কিন্তু আমাদের বাংলা শব্দভান্ডারে ঢুকেছে। ফরাসিরাও এখানে এসেছিলেন আমরা জানি। অল্প হলেও ২-৪ টে শব্দ কিন্তু ফ্রেঞ্চও ঢুকেছে। যেমন এই যে দাঁতাত, আঁতাত কথাটা ভালো। হ্যাঁ? এই যে আঁতাত কথাটা, এটা কিন্তু ফরাসি শব্দ। আমরা কিন্তু বাংলায় হামেশাই ব্যবহার করি। এদের দুজনের মধ্যে একটা আঁতাত আছে। এদের দুজনের মধ্যে একটা গোপন আঁতাত আছে। ঠিক আছে? এই আঁতাত শব্দটা আমরা বাংলায় কিন্তু ভীষণ রকম ব্যবহার করি। এবার ধরো আমাদের কলকাতাতে দেখলেই বুঝতে পারবে একটা চীনা কমিউনিটি আছে। চীনা ভাষারও কিন্তু ২-৪ টে শব্দ আমাদের শব্দভান্ডারে ঢুকেছে। এরকমভাবে বিভিন্ন ভাষা আছে। নির্ভর করছে যে কোন ভাষার সঙ্গে বাঙালির, মানে কোন ভাষাভাষীর সঙ্গে বাঙালির যোগাযোগটা সবথেকে বেশি বা কম, সেই অনুযায়ী শব্দগুলো সব মানে কম বেশি হয়েছে। এই হচ্ছে তফাৎ। যাই হোক, আমি বাংলা ভাষা থেকে আবার আমার মূল আলোচনায় ফিরি। ফার্সি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সকলেই জানি, খুব গুরুত্বপূর্ণ, দিল্লি সুলতানি। আর অবভিয়াসলি কোর্ট ক্রনিকল গুলো, অর্থাৎ রাজসভার পণ্ডিত, ঐতিহাসিক, সাহিত্যিক, তারা অনেক কিছু লিখেছেন। তাদের একটা উদ্দেশ্য এটাও থাকতো যে ফরমাইশি লেখা আরকি, মানে রাজার গুণকীর্তন। ঠিক আছে? তবে একটা জিনিস মাথায় রাখবে যে রাজার গুণকীর্তন সবাই করেনি কিন্তু। ২-৪ জন আবার কিছুটা নিরপেক্ষভাবেও হয়তো লেখার চেষ্টা করে। হ্যাঁ? মানে সব রকম মানুষই তো থাকেন। মানে সবাই যে রাজার হয়ে কলম ধরবেন, ব্যাপারটা এরকমও নয়। এবং সেই কারণে হয়তো সবাই রাজানুগ্রহিতাও পেত না। ঠিক আছে? রাজসভায় সবার সেই জন্য মর্যাদা সমান ছিল না। দেখো, মানুষ স্বাভাবিকভাবেই সমালোচনা সহ্য করতে পারে না। এ হচ্ছে একদম পরিষ্কার বিষয়। সমালোচনা কে সহ্য করতে পারে? তুমি যদি আমার সম্পর্কে খারাপ বলো, আমার কি ভাল লাগবে সেটা শুনতে? এবার ধরো আমি একজন সাধারণ মানুষ, আমার রিঅ্যাকশনটা সাধারণ হবে। যে অসাধারণ মানুষ, তার রিঅ্যাকশনটা অসাধারণ হবে। অর্থাৎ তোমার কথা আমার ভালো না লাগলে তোমার ঘাড়টা ধরে আমি তোমায় জেলে পুরে দিতে পারি। ঠিক আছে? কিংবা চাদর দিয়ে ঢেকে তোমায় নিয়ে চলে যেতে পারি। তাও হতে পারে। কোনো অসুবিধা নেই। কিন্তু আমার সে ক্ষমতা নেই বলে আমি হয়তো সেটা করতে পারলাম না। তার মানে এই নয় যে আমার মধ্যে সমালোচনা সহ্য করার বিরাট ক্ষমতা আছে। ঠিক আছে? আমার ক্ষমতা কম বলে আমি সেটার বহিঃপ্রকাশ হয়তো দেখাতে পারব না। তো সুতরাং পৃথিবীতে, মানে কি বলবো, মানে রেয়ারেস্ট অফ দি রেয়ার বলা যেতে পারে, যারা সমালোচনা সহ্য করতে পারে এবং সমালোচনাকে ওয়েলকাম করে। মুখে সবাই বলে যে আমার সমালোচনা আমি সহ্য করতে পারি। এটা আসলে তো কেউ পারে না। খুব কম লোকই পারে। খুব রেয়ার, আমি তো বলছি রেয়ারেস্ট অফ দি রেয়ার। হ্যাঁ? বা রেয়ার অফ দি রেয়ারেস্ট কিভাবে বলবো আমি জানি না। মানে অ্যাকচুয়ালি খুব কম, হাতে গোনা ২-৪ জন হয়তো দেখা যায় যে যারা আ এই ধরনের সমালোচনা, মানে নিজের সমালোচনা সহ্য করতে পারে। হ্যাঁ, মানে খারাপ সমালোচনা, মানে খারাপ কথা, মানে যুক্তিপূর্ণ, উল্টো পাল্টা না। মানে আমি তোমাকে সহ্য করতে পারি না বলে তোমায় আমি ৪ টে কাঁচা গালাগাল দিলাম, সেটা নয়। ঠিক আছে? মানে একদম যুক্তি দিয়ে একটা কোনো খারাপ কথা বললে যে, "না, তুমি এইটা ঠিক করছো না, তোমার এইটা ভুল, তোমার এটা দোষ, তোমার এটা সীমাবদ্ধতা" ইত্যাদি প্রভৃতি। ঠিক আছে? হ্যাঁ, এবার যদি আমি বলি যে, "তুমি কালো, এটা তোমার সীমাবদ্ধতা।" এইটা তা বলে কোনো নিশ্চয়ই সমালোচনা হতে পারে না। কারণ আমরা পৃথিবীতে কিরকম চেহারা নিয়ে এসেছি সেটা আমাদের হাতে ছিল না। ঠিক আছে? আমি ক ফুট লম্বা হবো আর আমি রোগা হবো না মোটা হবো, হ্যাঁ, আমাকে দেখতে খুব সুন্দর হবে না খুব খারাপ হবে, এই খারাপ সুন্দরের হিসেবটাও খুব গোলমেলে। আমরা পার্টিকুলার আ একটা ভালোর সংজ্ঞা মনে, মনে বেছে নিই যে চোখটা এরকম হলে, নাকটা এরকম হলে, ঠোঁটটা এরকম হলে, থুতনিটা এরকম হলে, ঠিক আছে? কপালটা এরকম হলে, বা মুখের শেপটা এরকম হলে তাকে দেখতে ভালো হবে। আর তার সেই ক্রাইটেরিয়া ম্যাচ না করলে তাকে দেখতে খারাপ। এই যে ধরো বিষয়টা, এটা খুব একটা আপেক্ষিক বিষয়।
কিন্তু যাই হোক মানে সেইভাবে ভালো খারাপ যদি আমি বলি সেটা কোনো যুক্তি বিষয় মানে যুক্তিগ্রাহ্য বিষয় হতে পারে না, কারণ সেটাতে আমার কোনো হাত নেই। আমি একটা শরীর, একটা চেহারা, একটা মুখ নিয়ে জন্মেছি। এখানে আমার তো কিছু করার নেই। কিন্তু আমি যেটা অর্জন করেছি বা করতে পারিনি, সেইটা আমার নিশ্চয়ই সেখানে আমার দায় আছে। মানে আমি খেয়ে প্রচুর মোটা হয়ে গেলাম। এবার সেখানে মোটা বললে আমি সেটাকে বডি শেমিং বলি। তুমি খেয়েছো, মোটা হয়েছে, এটা তোমার হাতে আছে। ঠিক আছে? তুমি মানে শরীর মানে যদি তুমি ঠিক মতো নিজেকে তোমার মানে খাবার বা তোমার খাদ্যাভ্যাস আরকি, এক কথায় তোমার জীবনযাত্রা তুমি ঠিক করলে তোমার শরীরে এত মেদ নিশ্চয়ই জমতো। তো বুঝতে হবে জিনিসগুলো যে কোনটা সঠিক সমালোচনা, কোনটা সঠিক নিন্দে, আর কোনটা একটা নিন্দে করার জন্য নিন্দে। হ্যাঁ? তো এইটা বুঝে যদি সঠিকভাবে কেউ নিন্দে করে, সেটা সহ্য করার ক্ষমতা অ্যাকচুয়ালি খুব কম মানুষের আছে। এই হচ্ছে পরিষ্কার। এবং সেই কারণে দেখবে আমরা অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করি। নিজেকে তো মানুষ নিজেকে অনেকটাই চেনে, যদি সবটা নাও হয়। হ্যাঁ? অনেকটা তো ধরো নিজেকে মানুষ চেনে, এবার সেই হিসেবে মানুষ কি করে তখন? অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে। এটা সবসময়ই হয়। যে ওই যে বলে না একটা বাংলায় কথা আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো সেই রকম। এটাও মানুষের স্বভাব। যে আমি আমার দুর্বলতাটা অন্যের ঘাড়ে চালান করে ঢেকে ফেলার চেষ্টা করি। তো সেই হিসেবে এই ধরনের যারা কোর্ট রাইটার, তারা মোটামুটি 90 থেকে 95% রাজার হয়ে কলম ধরবেন, সরকারের হয়ে কথা বলবেন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং সরকারের সুনজরে থাকার জন্য সে হয়তো কোর্ট রাইটার নয়, কিন্তু সে সরকারের সুনজরে থাকার জন্য, অথবা সমালোচনা করলে সরকার যদি আমার ক্ষতিকর, সেই কারণেও অনেকে কিন্তু আমরা দেখব যে সরকারের হয়ে কলম ধরে। সেটা আজও তাই। ঠিক আছে? আজও তাই। মানে ইনফ্যাক্ট যারা খুব বিখ্যাত লোকজন, তোমার আমার মতন সাধারণ মানুষ নয়, আমাদের থেকেও চেনে না। আমি একটা কথা বললে লোকে শুনবেও না। কিন্তু ধরো কোন একজন সেলিব্রিটি, সে যে আ মানে এরিয়ারই হোক না কেন, সে অভিনেতা হতে পারে, একজন স্পোর্টস পারসন হতে পারে, যাই হোক না কেন। তিনি একটা কথা বললে ১০ জন শুনবে, কারণ তার একটা ফ্যান ফলোইং আছে। এটা আমরা প্রত্যেকেই জানি। তাই তো? তো সেই লোকটি কিন্তু বেশিরভাগ সময় মেপে কথা বলবে। নিজের কেরিয়ার যাতে কোনোভাবে স্যাক্রিফাইসড না হয়, হ্যাম্পার্ড না হয়। খুব কম মানুষই আছে যে এই জায়গাটাকে অতিক্রম করতে পারে। কিন্তু আছে। যেমন আমরা দেখেছি যে বাদাউনি, তিনি আকবরের সমালোচনা করেছেন। যদিও সমালোচনাটা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক নয়। কারণ বাদাউনি ধর্মান্ধ একজন মানুষ ছিলেন। ঠিক আছে? গোঁড়া প্রকৃতির একজন মানুষ ছিলেন। তো সুতরাং আকবরের অনেক উদার পদক্ষেপ তার পছন্দ হয়নি। কিন্তু সেটা যাই হোক। কিন্তু তিনি বলেছেন। ঠিক আছে? এটা কিন্তু তিনি বলেছেন। মানে তাঁর লেখায় কিন্তু আমরা আকবরের সমালোচনা পাচ্ছি। এটা মানতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রশংসাই পাই। যদিও এখানে একটা বিষয় আছে, মধ্যযুগের বিভিন্ন ঐতিহাসিক, এমনকি যারা কোর্ট রাইটার, কোর্ট হিস্টোরিয়ান, তাদের লেখাতেও কিন্তু অনেক সময় আমরা সমালোচনার সুর পাই, একেবারে পাই না তা। সবটাই ভালো লিখে গেছেন এমন নয়। কিছু সময় তারা একটা মানে নিরপেক্ষ নৈর্ব্যক্তিক একটা একটা মানসিকতার তারা পরিচয় কিন্তু দিয়েছে। এবং সেই কারণেই আমরা কিন্তু মধ্যযুগের এই কোর্ট লিটারেচারের উপর অনেকটা নির্ভর করতে পারি। ঠিক আছে? অর্থাৎ বায়াস, কিন্তু ততটাও হয়তো বায়াস নয়। ক্লিয়ার? এবার দেখে নিই তাহলে কি আছে? তাহলে কিছু বই আছে, সরি, কিছু বই আছে যেগুলো ফার্সি ভাষায় লেখা। কিছু আছে যেগুলো ট্রান্সলেটেড। প্রচুর অনুবাদ মানে অনুবাদ কিন্তু প্রচুর হয়েছে। মাথায় রাখবে। অনুবাদ সাহিত্য জিনিসটাকে না আমরা খুব একটা পাত্তা দিই না। যেকোনো কারণেই হোক। প্রচুর আওয়াজ আসছে না? সবই তো বন্ধ। জোরে বলেন। যাই হোক। তো দেখো, ট্রান্সলেশন বা অনুবাদ এই জিনিসটাকে আমরা খুব একটা পাত্তা দিই না। কারণ আমরা মনে করি অনুবাদ সাহিত্যের মধ্যে অরিজিনালিটি নেই। একজনের লেখা আমি বসে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় অনুবাদ করছি, ভাষান্তর করছি।
তো এই মানসিকতাটা আমি কেন জানি না আমাদের মধ্যে একটু আছে। যে কারণে দেখবে যে বিশেষ করে বাংলা ভাষায়, হ্যাঁ? অনুবাদ জিনিসটা কিন্তু খুব কম, যেটুকু হয় বাংলাদেশে হয়। বাংলাদেশে কিন্তু প্রচুর বই অনুবাদ হয়। সব বইয়ের অনুবাদের কোয়ালিটি নিশ্চয়ই ভালো নয়, কিন্তু অনুবাদটা হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বসে দেখবে অনুবাদ জিনিসটা কিন্তু খুব কম হয়। আগে তবু হতো, এখন তো আরো কম হচ্ছে। এবং যেটুকু হচ্ছে সেটুকুও অনেক সময় দায়সারা গোছের হচ্ছে। কিন্তু যেটা আমরা খেয়াল করি না, যে অনুবাদ জিনিসটাও কিন্তু সহজ না। ঠিক আছে? ধরো মহাত্মা গান্ধী, তিনি সাউথ আফ্রিকায় গেছিলেন আ আব্দুল্যান্ড কোম্পানি, দাদা আব্দুল্যান্ড কোম্পানির হয়ে মানে কাজ করতে। একটা ফার্ম, গুজরাটি ফার্ম। সেখানে তিনি মানে কোন পদে গেছিলেন? তার মূল কাজটা কি ছিল? মূল কাজটা ছিল আ অনুবাদ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ঠিক আছে? অনেক সময় এটা বলা হয় যে তিনি একজন ল এক্সপার্ট হয়ে কোম্পানির, তো বিভিন্ন রকম কেস হয় একটা কোম্পানিতে, ল এক্সপার্টরা থাকে। ঠিক আছে? একটা কোম্পানিতে কিছু আইনি মানে লোকজনকে, বিশেষজ্ঞকে নেয়া হয়। তিনি কিন্তু সেই রকম কোনো পদে যাননি। তিনি গেছিলেন গুজরাটি ফার্ম, গুজরাটি থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে গুজরাটিতে সেই কোম্পানির যে বিভিন্ন ডকুমেন্ট, নথি সেগুলোকে অনুবাদ করতে। তারা একজন আইনের লোক খুঁজছিল, যে আইন জিনিসটা জানে। কারণ সেগুলো আইনি কাগজপত্র, বিভিন্ন চুক্তি, বা ধরো একজনকে আইনি নোটিশ ধরাচ্ছে কোনো কোম্পানি, বা কোম্পানিকে কেউ আইনি নোটিশ দিয়েছে। এবার সে যদি আইনের লোক হয়, তাহলে স্বাভাবিকভাবেই সে আইনের পরিভাষাগুলো বা কনসেপ্ট গুলো জানে। তার পক্ষে কি হবে? অনুবাদটা করতে সুবিধা হবে। সেই জন্যই কিন্তু তারা একজন আইনের লোককে খুঁজছিলেন, কিন্তু তিনি মূলত একজন অনুবাদক হয়ে গেছিলেন। গুজরাটি থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে গুজরাটিতে অনুবাদ করাটাই ছিল কিন্তু তার মূল কাজ। তো স্বাভাবিকভাবেই অনুবাদ জিনিসটা কিন্তু সহজ নয়, এবং আ যে ধরো সাহিত্য নিয়ে পড়েনি, বা যার সাহিত্যের প্রতি আগ্রহ নেই, তাকে যদি আমি একটা সাহিত্য অনুবাদ করতে দিই, হবে? হবে না। আচ্ছা, এবার যে ধরো বিজ্ঞান কোনোদিন পড়েনি, তাকে যদি আমি একটা ধরো বিজ্ঞানের লেখা অনুবাদ করতে দিই, সে কিন্তু ভালো অনুবাদ করতে পারবে না। কারণ সে বিষয়টা বুঝতে পারবে না ভালো করে। কাজেই যে যেটা জানে না, সেই জিনিসটা তাকে অনুবাদ করতে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। এবং হবেই গন্ডগোল। সুতরাং তাকে কিন্তু বিষয়টা জানতে হয়, বুঝতে হয়। মানে ধরো আমি একটা সাহিত্য গ্রন্থ অনুবাদ করছি, তাকে সেই সাহিত্যের যে আত্মা, তার যে মর্মার্থ, সেটা কিন্তু বুঝতে হবে। নাহলে কিন্তু সে অনুবাদ করতে পারবে না। কারণ অনুবাদ কিন্তু কোনো কিছুরই অনুবাদ কিন্তু একদম ডিটো হয় না। একদম হুবহু অনুবাদ কিন্তু হয় না। একটু ভাবানুবাদ দরকার হয়। ক্লিয়ার? এবং এই জায়গা থেকে মাথায় রাখবে, আবুল ফজল, আমরা তাকে ঐতিহাসিক বলে চিনি, চিনি তো, কিন্তু তিনি খুব ভালো বিজ্ঞান জানতেন, এবং উনি বিজ্ঞানের বই অনুবাদ করেছিলেন। ঠিক আছে? তো না জানলে সেটা কিন্তু করতে পারতেন না, অবভিয়াসলি। ট্রান্সলেশন লিখতে মানে ট্রান্সলেশন বিষয়টা, অনুবাদ সাহিত্য এই বিষয়টা মধ্যযুগে খুব গুরুত্ব পেয়েছিল। এবং একটা জিনিস ভালো করে বোঝো, যে একটা লোকের পক্ষে তো ২৫ টা ভাষা জানা সম্ভব না। কাজেই অনুবাদ না থাকলে সে বিশ্বের যে বিপুল জ্ঞান ভান্ডার, তার সন্ধান পাবে কি করে? ঠিক আছে? এই যে ধরো আজকে আমরা ইংরেজি ভাষায় বিপুল সংখ্যক বই দেখি। তার অনেকগুলোই কিন্তু অনুবাদ। অনেক বই কিন্তু অনুবাদ। ধরো আজকে যদি কিচ্ছু না, আজকে যদি আমাকে বেদ বেদান্ত পড়তে হয়, উপনিষদ পড়তে হয়, তাহলেও আমাকে অনুবাদেই পড়তে হবে, কারণ আমরা সংস্কৃত কজন জানি। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে এর তো বাংলা অনুবাদও আছে। ঠিক আছে। কিন্তু সেটাও অনুবাদ, সেটাও কিন্তু অনুবাদ। হ্যাঁ? তো ইংরেজি ভাষায় অনুবাদটা বেশি হয়েছে। ইংরেজি যেহেতু একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কারণে, বা আজকে ধরো আমেরিকান সাম্রাজ্যবাদের কারণে ইংরেজির গুরুত্বটা গ্লোবালি সবসময়ই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। সেই জন্য ইংরেজি ভাষায় অনুবাদটা হয়তো বেশি হয়েছে। কিন্তু অন্যান্য ভাষাতেও অনুবাদ প্রচুর হয়। আমরা হয়তো সেই ভাষাগুলো জানি না বলে খবর রাখি। ঠিক আছে? তুমি জাপানি বলো, চাইনিজ বলো, ফ্রেঞ্চ বলো, বিভিন্ন অন্যান্য এরা এই যে ভাষাগুলো বলছে, এই সমস্ত ভাষায় কিন্তু প্রচুর অনুবাদ হয়। এমনকি বাংলাতেও প্রচুর অনুবাদ হয়, কিন্তু সেটা বাংলাদেশে। ঠিক আছে? যেটা বললাম। তো মাথায় রাখতে হবে, অনুবাদ সাহিত্য মধ্যযুগে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং তার উপর প্রশ্ন আসে। যেমন মহাভারতের ফার্সি অনুবাদ। কি নাম বলো দেখি? যদিও সেটা
মুঘল যুগে হয়েছিল, সুলতানি যুগে না। যারা অনলাইন ক্লাস করছো তারাও বলো যদি জানো। মহাভারতের একদম রজমনামা, ঠিক আছে, রজমনামা হচ্ছে মহাভারতের ফার্সি অনুবাদ, যেটা আকবর করিয়েছিলেন। ইনফ্যাক্ট আকবর একটা ট্রান্সলেশন ডিপার্টমেন্ট বা অনুবাদ বিভাগ খুলেছিলেন, মাথায় রাখ। এই যে বাবরের আত্মজীবনী বা মেমোয়ার, স্মৃতিকথা, যেটাকে আমরা বাবর নামা বলে চিনি, সেটা কিন্তু অনুবাদ। মূল গ্রন্থটার নাম হচ্ছে তুজুক ই বাবরি, যেটা চাকতাই তুর্কি ভাষায় লেখা। তাহলে তুজুক ই বাবরির ফার্সি অনুবাদটার নাম হচ্ছে বাবর নাম, সেটাও কিন্তু অনুবাদ, ঠিক আছে। ফার্সি থেকে সেটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, বা হয়তো তুর্কি থেকেও হয়েছে, আমি বলতে পারবো না। বাবরনামার অনুবাদ ইংরেজিতে কে করেছিলেন, মাদাম বিভারি, সেটাও প্রশ্ন আসে। বাবরনামার অনুবাদ বাংলাদেশে হয়েছে, বাংলা অনুবাদ, বহুদিন, আজ না, বহুদিন বাংলাদেশে বাবরনামার অনুবাদ কিন্তু হয়ে গেছে। আকবরনামার অনুবাদও কিন্তু হয়েছে, আকবরনামার অনুবাদও কিন্তু বাংলাদেশে আছে। তবে বাংলাদেশে এই অনুবাদগুলো ফার্সি ভাষা থেকে হয়েছে, মানে অনুবাদ সেখান থেকে অনুবাদ, ডিরেক্ট অনুবাদ নয়, ইনডিরেক্ট অনুবাদ হয়েছে। এনিওয়ে, তো সুলতানি যুগে অবশ্য অনুবাদ বিষয়টা এতটা গুরুত্ব পায়নি যতটা মুঘল যুগে পেয়েছে। কিন্তু তাহলেও অনুবাদ জিনিসটার গুরুত্ব কিন্তু ছিল, এবং স্বাভাবিকভাবেই ফার্সি ভাষায় ভারতীয় গ্রন্থের অনুবাদ প্রমাণ করে যে মুসলিম শাসকরা, তারা কিন্তু ভারতীয় সাহিত্য, ভাষা বা সংস্কৃতি বা জ্ঞান চর্চা নিয়ে কিন্তু আগ্রহী। আমরা জানি আল-বিরুনি কিন্তু সংস্কৃত শিখেছিলেন, ঠিক আছে। এনিওয়ে, আমরা তারপরের পয়েন্টটায় আসি। আমরা দেখবো এই সময়, এই যে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি তুতি নাম, পেনটা সিলেক্ট করা হয়নি, তুতি নাম, বুক অফ দি প্যারাট বাই জিয়া নাকশারি, এটা ছিল ফার্স্ট পার্সিয়ান ট্রান্সলেশন অফ সংস্কৃত স্টোরি, ঠিক আছে। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে প্রথম ফার্সিতে অনুবাদ হচ্ছে যে বইটা, সেটা হচ্ছে একটা কালেকশন অফ স্টোরি, ঠিক আছে, সেটা নাম হচ্ছে তুতিনামা। হলো, আর একটা নতুন ভাষার জন্ম হচ্ছে, যেটাকে আমরা বলছি উর্দু। খুব গুরুত্বপূর্ণ এটা একটা কিন্তু বিষয়, উর্দু ভাষার জন্ম। এবং উর্দু ভাষার চল আজকের ভারতে, উত্তর ভারতে বিশেষ করে আজও কিন্তু আছে। লখনৌ তার অন্যতম একটা মানে কেন্দ্র, উর্দু ভাষার সংস্কৃতির একটা অন্যতম কেন্দ্র হচ্ছে লখনৌ, ঠিক আছে। আমির খসরু এই সময়কালের গ্রেটেস্ট পার্সিয়ান পোয়েট, এবং বহুমুখী প্রতিভা ছিল আমির খসরু। এটা আমি যখন আলাউদ্দিন খলজি পড়াচ্ছিলাম, আমির খসরু বলতে গিয়ে কিন্তু বলেছিলাম, ঠিক আছে, যে আমির খসরু বহুমুখী প্রতিভার অধিকারী। তাকে মধ্যযুগের রবীন্দ্রনাথ বলা হতো। তিনি একজন সাহিত্যিক, তিনি একজন সঙ্গীত শিল্পী। তার হাত ধরে সম্ভবত কাওয়ালি গানের জন্ম, অনেকে বলছেন খেয়াল বা খেয়াল, যেটাকে আমরা বাংলায় বলছি, সেটারও কিন্তু জনক হচ্ছেন আমির খসরু। আমির খসরু কিছু বাদ্যযন্ত্রের জনক, মানে বাদ্যযন্ত্র তিনি তৈরি করেন। অনেকে বলছেন সেতার আমির খসরুর আবিষ্কার, কেউ কেউ বলছেন তবলাও আমির খসরু এনেছেন। কিছু শাস্ত্রীয় সঙ্গীত, হিন্দুস্তানি রাগ যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেমন ইমন, এই রাগের জন্মদাতা হচ্ছেন আমির খসরু। আমির খসরুর গান বা তার লেখা কাওয়ালি আজও কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার দরগায় গাওয়া হয়, ঠিক আছে। তো সুতরাং তিনি শুধু সাহিত্যিক নন, তিনি কিন্তু একজন সঙ্গীতজ্ঞও বটে। তো সেই আমির খসরুকে আমরা মধ্যযুগের আহ মানে সুলতানি যুগের অন্তত সাংস্কৃতিক দুনিয়ার একজন নক্ষত্র বলতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, এসির পরেই ঢুকছে তো তুমি। হ্যাঁ, এসি এসি, তোমার তোমার এসি সার্ভিসিং করতে হবে। ও তাহলে তো, তাহলে না না না, অন্য কোনো সমস্যা নেই, এটা হয় অনেক সময়। না, এটা ঠান্ডা হচ্ছে তো।
আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম। আমরা মানে যেদিন আর পড়ানোর সুযোগ পাবো না সেদিন আমরা এইগুলো করে খাবো। কারওয়ান কোম্পানি অনেক বেশি বেশি পয়সা নেয়, এরকম মনে হয়। হ্যাঁ, তারপরে তো অনেক বেশি নেয়। সেই এই একবার দুবারই ঠিক আছে, আর একবার দুবার হলেই তোমার নেশা হয়ে যাবে। টুক করে যে কোনো কিছুতে একটা লোককেই ফোন করছি, সে চলে আসছে। যাই হোক, এবার দেখো তিনি একটা পার্টিকুলার স্টাইল অফ পোয়েট্রিকে ইন্ট্রোডিউস করেন, ঠিক আছে, যেটার নাম হচ্ছে সাবাকি হিন্দ। কি কি মিরাতুল আকবর। আচ্ছা, এবং তাকে কি বলা হতো, ভারতের তোতা পাখি। এত ছোট বয়স থেকে পড়ে এসেছে, তুতি হিন্দ তাকে বলা হতো, বা ভারতের তোতা পাখি, প্যারট অফ ইন্ডিয়া, এবং হি ওয়াজ রিনাউন্ড সিঙ্গার। এইগুলো মোটামুটি জানো। এবার যেগুলো আমি বললাম, দেখো তিনি কাওয়ালি গানের জন্মদাতা, হ্যাঁ, এবং তিনি কিছু রাগ তৈরি করেছিলেন, সে তার সম্ভবত তার হাত ধরে এসেছে। তো সুতরাং আমির খসরু কিন্তু এটা খুব বড় নাম, কিন্তু দেখো আমির খসরু, হ্যাঁ আমরা তাকে হয়তো মানে তার নামটা আমরা জানি বা তাকে সম্মান আমরা হয়তো দিই, কিন্তু যতটা হয়তো আমির খসরু সম্মান প্রাপ্য, ততটা হয়তো আমির খসরু পাবে যতটা প্রাপ্য। তার অবদান অ্যাকচুয়ালি কতটা ছড়ানো, এটা কিন্তু আমরা সবসময় খেয়াল করি। ঠিক আছে, এনিওয়ে, এবার বইয়ের তালিকাটায় আসে। এই তালিকা মুখস্থ করা, দেখো কে দিয়েছিলেন এটা আমার এখন মানে সত্যি কথা বলতে কি মনে নেই, বা আদৌ জানা যায় কিনা আমি তাও জানি না। ঠিক আছে, হ্যাঁ, এটা উঠে আসে মানে কিছু, হ্যাঁ কিছু তো মানে মানুষের হতে পারে। দেখো আমি বলতে পারবো না, এখন সিনেমাতে তো মানে সিনেমার 100%, আমি বলছি 100% সত্যি বলার কোনো দায় নেই। ঠিক আছে, সিনেমা জিনিসটা আজকের দিনে খুব গোলমেলে একটা জায়গায় যাচ্ছে, কারণ মানুষ মনে করছে সিনেমায় যে দেখাচ্ছে সেটাই ঠিক, এবং সেটা যে কতটা হাস্যকর জায়গায় যেতে পারে তার নমুনা আমি দুদিন আগে দেখলাম। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানকার যিনি বিধায়ক, ঠিক আছে, সেই কি যেন সজল ঘোষ, সজল ঘোষ দেখি মিডিয়াতে বলছে যে ওয়াং, আমাদের সোনাম ওয়াংচু, তিনি পেপার লিকের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আমরা তো 3 ইডিয়টস সিনেমায় দেখেছি সে নিজেই প্রশ্নপত্র চুরি করেছিল। ঠিক আছে, সিনেমায় আছে যে ওই ইয়ের জন্য, রাজুর জন্য, হ্যাঁ রাজুর জন্য প্রশ্নপত্র চুরি করছে, মনে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, যদিও তার আগেই রাজু প্রশ্নপত্রটা ছিঁড়ে ফেলে দিয়েছিল যে না, আমি যদি পারি তো নিজের চেষ্টাতে পারবো। ঠিক আছে, যাই হোক, তো না কিন্তু র্যাঞ্চো চুরিটা তো করেছে। ঠিক আছে, র্যাঞ্চো কিন্তু প্রশ্ন চুরি করেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। না সেটা ছেড়ে দাও, কিন্তু আমি বলছি যে মানে এর থেকে আর হাস্যকর কি হতে পারে, মানে এটা তো কেউ দাবি করেনি যে কিংসু কোয়াংডু আহ জীবনী ওখানে দেখানো হয়েছে। না, এবার তুমি যেটা বলছো না, আমি বলি এখানে একটা ব্যাপার আছে। ধরো মানে শব্দগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। আমির খান কিন্তু এটা বলেছে যে 3 ইডিয়ট ওয়াজ নট বেসড অন সোনাম ওয়াংচুক। সেটা কিন্তু ওয়াংচুক নিজেও বলেছে যে না, এটা আমার জীবন নয়, আমার ওপর বেস্ট করে হয়নি, বাট ইনফ্লুয়েন্স ইয়েস, আমার ইনফ্লুয়েন্স নিশ্চয়ই আছে। না আমি বলছি জিনিসটা আমার আমার যেটা মনে হয়েছে, যেটা হয়েছে যে যখন ধরো একটা সিনেমা তৈরির অনেক আগে থেকে তো তার পরিকল্পনা হয়। ঠিক আছে, সিনেমাটা রিলিজ করেছিল 2009-এর ক্রিসমাসের সময়, এটা আমার পরিষ্কারই মনে আছে। হ্যাঁ, কিন্তু সিনেমাটা তৈরি নিশ্চয়ই তার অন্তত বছর দুয়েক আগে থেকে তার প্রস্তুতি, বা অ্যাকচুয়ালি কম মানে মানে গল্পের প্লট গুলো হয়তো আরো আগে থেকে মাথায় থাকে। ঠিক আছে, অনেকে 10-15 বছর ধরে একটা প্লট মাথায় নিয়ে ঘোরে, তারপর হয়তো একটা এক্সিকিউশন হয়। তো প্রথম যখন
অ্যাডাপ্টেশনটা মানে আমি বলতে চাইছি ১ম যখন কনসেপচুয়ালাইজ করছে পুরো ব্যাপারটা তখন মানে সোনাম ওয়াংচুকে হয়তো ওনারা চিনতেন না। এই কথাটা হয়তো ভুল কিছু বলে। ঠিক আছে? এবং সিনেমার ক্রেডিট কার্ড যেটা, সেখানে কিন্তু এটা পরিষ্কার বলা আছে যে আ ইন্সপায়ার্ড বাই 5 পয়েন্ট সামওয়ান চেতন ভগত। তখন চেতন ভগত কিন্তু খুব পপুলার একজন রাইটার। চেতন ভগতের একাধিক গল্প তখন সিনেমা হয়েছে। এই যে কাইপোছে, কাইপোছেও কিন্তু চেতন ভগতের। টু স্টেটস এর যেটা হিন্দি অ্যাডাপ্টেশন যেটা। তো এটা 5 পয়েন্ট সামন এর অ্যাডাপ্টেশন। এইটা কিন্তু টাইটেল কার্ডে, ক্রেডিট কার্ডে, এন্ডিং যে ক্রেডিট কার্ডটা হয় স্ক্রল করে যেটা ওঠে ওইখানে আছে। সেই নিয়ে সেই সময় তুমুল তর্ক হয়েছিল। চেতন ভগত বলেছে কেন আমার নাম মানে মানে তোমার বলো এন্ড ক্রেডিটে কেন দেয়া হবে? কেন শুরুর টাইটেল কার্ডে থাকবে না? ওপেন ক্রেডিটে কেন দেবে না? এই নিয়ে খুব জলঘোলা হয়েছিল। সেটা আমার পরিষ্কার মনে আছে। সেইটা নিয়ে প্রচুর আলোচনা হয় এবং শেষে যারা প্রোডাকশন হাউস বোধহয় বিধু বিনোদ চোপড়া তারা বলেছিল যে এইরকম ভাবেই কিন্তু চেতন ভগতের সঙ্গে আমাদের কথা হয়েছিল। তিনি এখনো এরকম বলছেন ঠিকই, কিন্তু ওনার নাম কিভাবে যাবে না যাবে, উনি কত টাকা পাবেন, এগুলো কিন্তু কন্ট্রাক্টের মধ্যেই ছিল। আমরা সেই অনুযায়ী কিন্তু করেছি। এই কথাটা কিন্তু প্রোডাকশন হাউস থেকে বলা হয়েছিল। এবার এইসব ক্ষেত্রে কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে জানার কোনো উপায় নেই। ঠিক আছে? এটা তো বলা মুশকিল। কিন্তু যাই হোক, মানে আগে দেখানো হয়েছে না পরে দেখানো হয়েছে এই নিয়ে একটা খুব গন্ডগোল হয়েছিল। এবং ওই গল্পটার হুবহু কিন্তু সিনেমাটা না। হ্যাঁ, ওই গল্পটার হুবহু কিন্তু সিনেমাটা নয়। কিন্তু ৮ সালে যখন সিনেমাটা তৈরি হচ্ছে, তখন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনাম ওয়াংচুকের সঙ্গে আমির খানদের কিন্তু পরিচয় হয়েছিল। এবং গল্পটার শেষে লাদাখের যে সিনেমাটা দেখানো হয়েছিল, যে স্কুলটা দেখানো হয়েছিল, দ্যাট ওয়াজ ডেফিনিটলি বেসড অন ইন্সপায়ার্ড বাই যাই বলি না কেন ওয়াংচুর যেটা স্কুল রয়েছে, লাদাখে ওয়াংচুর যেটা স্কুলটা রয়েছে সেটার দ্বারা ইন্সপায়ার্ড। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? এবার সেই হিসেবে আমির খান যে কথাটা বলেছেন সেটা অর্ধ সত্য বলা যায় বা অর্ধেকটা মিথ্যে বলেছেন, যেভাবেই তুমি বলো না। কিছুটা নিশ্চয়ই ইন্সপিরেশন ছিল একদম শেষের দিকে গিয়ে সিনেমা, কিন্তু বাকিটা না। বাকিটা ওটা একেবারেই আমাদের সোনাম ওয়াংচুর জীবন নয়, যেটা ফুংসুক ওয়াংচু যেটা আমির খান যেটা করতে পেরেছে। ঠিক আছে? তো যাই হোক, ছেড়ে দাও এখন ওই আলোচনায় আর নিজেদের এনগেজ করে লাভ নেই। আমরা মূল আলোচনাটায় আবার ফিরে আসি, অর্থাৎ বইয়ের আহ, যে তালিকাটা রয়েছে সেইখানে আমরা আসি। তাহাকাকি হিন্দ আল বিরুনির লেখা। এটা তো ছোট বয়স থেকে পড়ে এসছো বহুবার। হুম, হ্যাঁ, এটা একটু উল্টো হয়ে গেছে। ঠিক আছে, বুঝতেই পারছো যে অথারটা যাবে বাঁ দিকে আর বুকসটা যাবে ডান দিকে। ঠিক আছে, দুটো দুটো ওলট পালট হয়ে গেছে। এটা একটুখানি তোমরা নিজেরাই বুঝতে পারছো, এটা আমার মানে বলার অপেক্ষা রাখে না। তো আলবিরুনির গল্পটা খুব ইন্টারেস্টিং। আলবিরুনি ছিলেন সুলতান মাহমুদের কোর্ট রাইটার। সুলতান মাহমুদের গজনির যে রাজসভা সেখানকার তিনি পণ্ডিত ছিলেন। এবার ভারতবর্ষে তিনি এলেন কেন? পানিশমেন্ট। ঠিক আছে, পানিশমেন্ট পোস্টিং। যদিও তখনকার দিনে অনেক সময় আমরা দেখেছি যে যেহেতু তখন যুদ্ধ প্রচুর হতো, মানে যারা সরাসরি সামরিক বাহিনীর নয়, সেনাপতি নয়, এরকম লোকজনও অনেক সময় মানে নেতৃত্ব নেতৃত্ব হয়তো দিতে বলাটা ভুল হবে, কিন্তু তারা থাকতেন। যেমন আমির খসরু আলাউদ্দিন খলজির রণথম্বর চিতোর অভিযানের সঙ্গী ছিলেন। ঠিক আছে, তখন বেসামরিক লোকজনদেরও কিন্তু অনেক সময় সামরিক দায়িত্ব পালন করতে হতো। বীরবল যেমন একটি সামরিক অভিযানের অঙ্গ হিসেবে গিয়েছিলেন এবং মারা গেছিলেন, যেটা নিয়ে আকবর খুব দুঃখ করেছিলেন। তখনকার দিনে যদিও এগুলো হতো, কিন্তু আলবিরুনির ক্ষেত্রে সেরকমটা হয়নি। আলবিরুনি তিনি শাস্তি ভোগ করেছিলেন, সেটা ছিল তার কাছে একটা পানিশমেন্ট, যে মামুদের সৈনিকরা ভারতে আসছে লুটপাট করতে, আর ওকেও বলেছে যাও, তুমিও যাও। শাস্তিটা কেন? এটাও খুব অদ্ভুত। তার নিজের কোনো দোষ না, তার এক বন্ধু, বিজ্ঞানী বন্ধু, আলবিরুনির এক বিজ্ঞানী বন্ধু, সে সুলতান মাহমুদের নির্দেশ অমান্য করেছিল।
করে তারপর সে গা ঢাকা দিয়েছে, কারণ জানে যে ধরতে পারলে সোজা মেরে দেবে। সে গা ঢাকা দিয়ে বসে আছে। এবার তাকে পাচ্ছে না, রাগটা গিয়ে পড়লো আমির খসরুর যে তোর বন্ধু করেছে, যা তুই ইন্ডিয়াতে গিয়ে যুদ্ধ কর। মানে গায়ের ঝালটা অযৌক্তিক ভাবে মেটানো হলো। কিন্তু তাতে একটা লাভ হলো যে আল বিরুনি ভারতে এলেন এবং এখানে এসে সংস্কৃত শিখলেন, এখানকার জ্ঞান ভান্ডার তার কাছে কিছুটা উন্মুক্ত হলো এবং এবং তিনি ভারতবর্ষে তার যে অভিজ্ঞতা সেটা তিনি লিখছেন এই তাহকাকি হিন্দ গ্রন্থে, যেটা ডেফিনেটলি 11th সেঞ্চুরির ইন্ডিয়া সম্পর্কে বা 11th সেঞ্চুরির হিন্দুস্তান সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। হিন্দ মানে হিন্দুস্তান, ভারত, ক্লিয়ার। এবং তিনি ভারতবর্ষে স্বাভাবিকভাবে বেশ কিছুদিন কিন্তু ছিলেন এবং তিনি কিছুটা সংস্কৃত ভাষা বা বিজ্ঞান মানে এখানকার যে জ্ঞান চর্চা সেটার দ্বারা কিন্তু কিছুটা কি বলবো ইনফ্লুয়েন্সড হন, সেটা কিন্তু তিনি প্রশংসাও করেন। ঠিক আছে, তাহলে তাহকাকি হিন্দ মানে ভারতের অনুসন্ধান, হিন্দের অনুসন্ধান, এটা বাংলা তর্জমা করলে দাঁড়াবে। খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় প্রশ্ন এসেছে, এটা নতুন করে বলার কিছু নেই। নেক্সট হচ্ছেন ফিরদৌসি। ফিরদৌসি হচ্ছেন সুলতান মাহমুদের সভাকবি, গজনীর সভাকবি ছিলেন ফিরদৌসি। তার লেখা শাহনামা পরীক্ষায় একবারই প্রশ্ন এসেছে। ঠিক আছে, তার লেখা শাহনামা খুব গুরুত্বপূর্ণ। আর একটা নাম এখানে বলা যায়, সেটা হচ্ছে সুলতান মাহমুদের রাজসভার ঐতিহাসিক উতবি। ঠিক আছে, তার লেখা বইয়ের নাম তারিখ-ই ইয়ামিনী। সেই গ্রন্থে তিনি সুলতান মাহমুদের ভারত আক্রমণকে বলছেন যে জিহাদ। ঠিক আছে, কেন বলছেন? যাতে গজনীর যারা ধর্মগুরু তারা খুশি হয়। যদিও সুলতান মাহমুদ কিন্তু আসলে ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারত আক্রমণ করেনি, করেছিলেন ধন সম্পদ লুঠের লোভে, এটা একদম পরিষ্কার। এবার যেহেতু মন্দিরে প্রচুর টাকা পয়সা থাকে, তিনি মন্দির লুট করেছেন। এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না যে সোমনাথ মন্দির তার দ্বারা আক্রান্ত হয়েছিল। এবার সেটাকে যদি আমি জেহাদ হিসেবে দেখাই, তাহলে আমার রাজ্যের যদি ধর্মগুরুরা খুশি হয় তাহলে মন্দ কি? ঠিক আছে, তারা তো এটাই চান যে ইসলাম সম্প্রসারিত হোক। ঠিক আছে, এটাই তো দারুল ইসলামের কনসেপ্ট। অতএব এইভাবে তার আক্রমণকে দেখানো হলো। আসলে ধর্মের মোড়কে অনেক কিছুকেই লুকিয়ে ফেলা হয় বা জাস্টিফাই করা হয়, তার মধ্যে সাম্রাজ্যবাদও একটা। এক্ষেত্রে এটাকে সাম্রাজ্যবাদ ছাড়া তো অন্য কিছু বলা যায় না। হ্যাঁ, যে সম্পদের লোভে পররাজ্য আক্রমণ, খালি তফাৎটা হচ্ছে যে ভৌমিক দখলটা এখানে হয়নি। তারা মানে সুলতান মাহমুদ ভারতের সাম্রাজ্য বিস্তার করেনি, কিন্তু লুটপাট তো তিনি ডেফিনেটলি করেছেন, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আর মন্দিরের টাকা যে কতটা লোভনীয় সেটা আজকে আমরা দেখছি। ঠিক আছে, মানে সত্যি কথা বলতে কি, এটা আমার ছোট বয়স থেকে প্রশ্ন, এই প্রণামীর টাকাটা কোথায় যায় এবং কি হয়। সত্যি কি মন্দিরের উন্নতিকল্পে, মন্দির রক্ষণাবেক্ষণে কাজে লাগে ওটা সবটা, নাকি ওখান থেকে লোকজন ঝাড়ে? ডেফিনেটলি ঝাড়ে। পুরোহিত আছে, সেবায়িত আছে, আরো অনেক লোকজন আছে, ঝাড়ার লোক প্রচুর আছে, ওর তো কোনো হিসেব নেই। যাই হোক, সে ফুল হোক হাফ হোক, মানে মোদ্দা কথা প্রণামীর টাকা মন্দিরের কাজেই ব্যবহৃত হওয়া উচিত। আর ব্রাহ্মণ বললে যে আমি তো মন্দিরের পা, অসুবিধা কি আছে? কাজে আমি আমি ওখান থেকে টাকা নিতেই পারি। এবার দেখো, ব্রাহ্মণের পেশা তো পৌরোহিত্য করাই। ঠিক আছে, তার একটা টাকা নিশ্চয়ই প্রাপ্য, কিন্তু তার একটা তো হিসেব থাকা উচিত। সেই হিসেবগুলো আসলে কোথায় থাকে ঈশ্বরই জানে। যাই হোক, তো এইসব এইসব প্রশ্ন বেশি তোলা যাবে না, তুললেই গন্ডগোল। হ্যাঁ, আবার আমরা দেখলাম যে পানিহাটির কাকিমাও নাকি প্রণামী বাক্সে ভাত টাক বসাচ্ছে, সেই নিয়ে কাকু, পানিহাটির কাকু আর কাকিমা, এই যাই হোক, খুব গন্ডগোলের বিষয় এগুলো। হ্যাঁ, এবার এটা সামনে এসেছে অনেক বড় একটা ঘোটালা, তাই বদ্রীনাথটাও সামনে এসেছে। আরো খুঁজলে কেঁচো খুঁড়তে মানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। ঠিক আছে, থাক, সেই আলোচনা থাক।
হ্যাঁ, অন্যদিকে চলে যাবে। কিন্তু সুলতান মাহমুদের রাজসভার ঐতিহাসিক কুতুবী, তিনি তার ভারত আক্রমণকে বা হিন্দুস্তান আক্রমণকে বলেছেন জিহাদ, এটা বা ধর্মযুদ্ধ। এটা কিন্তু পরীক্ষায় আগে অনেকবার প্রশ্ন এসছে, ইদানিং আর আমি দেখি না। একটা সময় এই প্রশ্নটা বহুবার এসছে। ঠিক আছে, সেই জন্য এই কথাগুলো বললাম, খেয়াল রাখবেন। কাজে এই যে তিনজন, এখানে তৃতীয় নামটা দেয়া নেই, আলবেরুনি, ফিরদৌসি এবং মুতবি, এরা তিনজনেই ছিলেন সুলতান মাহমুদের রাজসভায়। এবং সুলতান মাহমুদের রাজসভায় অনেক জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তির আবির্ভাব ঘটেছিল। এটার দ্বারা তিনি খুব রুচিশীল, সংস্কৃতি মনস্ক, এটা অবশ্য প্রমাণিত হয় না, খুব পরিষ্কার কথা। কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তিরা ছিলেন, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। পৃথ্বীরাজ রাসো কার লেখা? চাঁদ বরদইয়ের লেখা, যেখান থেকে আমরা ঘুড়ির সঙ্গে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, চৌহান বংশীয় রাজপুত রাজা পৃথ্বীরাজ, তৃতীয় পৃথ্বীরাজের আমরা দেখতে পাই, বলো, তরাইনের যুদ্ধের বিবরণটা পাই। পৃথ্বীরাজ রাসো খুব গুরুত্বপূর্ণ একটা বই, একটা সময় প্রচুর প্রশ্ন এসছে। লেখক চাঁদ বরদই। নেক্সট, হ্যাঁ, এটা উল্টে গেছে, মানে গন্ডগোল আছে এখানে। এখানে এটা সত্যি অথর। হ্যাঁ, পৃথ্বীরাজ রাসো কিন্তু বইটারই নাম, চাঁদ বরদাই হচ্ছে অথর। এটা গন্ডগোল আছে, এটা একটু ঠিক করতে হবে, আমি আরেকবার দেবো এটা তাহলে। ঠিক আছে, এটা সত্যি গন্ডগোল হয়ে গেছে। যেমন কালহান, দেখো এটা আবার কিন্তু বাকি মানে গন্ডগোলই হয়ে রয়েছে। যাই হোক, তো কালহানের লেখা রাজতরঙ্গিনী, কাশ্মীরের কথা আমরা জানতে পারি। ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে কালহান কাশ্মীরের রাজকাহিনী এবং প্রাচীন ভারতের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ বলে, সংস্কৃত ভাষায় লেখা ঐতিহাসিক গ্রন্থ বলে মনে করা হচ্ছে। যাই হোক, তবাকাতি নাসিরি, এই যে বই, খুব খুব গুরুত্বপূর্ণ, মিনহাজ উদ্দিনের লেখা। মিনহাজ উদ্দিন, এনাকে আমরা মিনহাজ উদ্দিন নামেও চিনি, আবার সংক্ষেপে আমরা মিনহাজও বলি, মিনহাজ উদ্দিনও বলি, আবার মিনহাজ সিরাজও বলি। সংক্ষেপে মিনহাজের লেখা তাবাকাতি নাসিরি থেকে আমরা জানতে পাচ্ছি যে 12th সেঞ্চুরির শেষে, 13th সেঞ্চুরির গোড়ায় মোহাম্মদ ঘুরির এক সহচর, অনুচর, সহযোগী, অ্যাসোসিয়েট, কমান্ডার ইন চিফ, যাই বলি না কেন, তার নাম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। তিনি পূর্ব ভারত আক্রমণ করে, প্রথমে নালন্দা বিশ্ববিদ্যালয়কে শেষ করে, তারপর বাংলায় এসে ছদ্মবেশী ছদ্মবেশী বণিকে, একদম লক্ষণ সেন, তাহলে ছদ্মবেশী মানে ছদ্মবেশে তিনি লক্ষণ সেনকে পরাজিত করেন। অশ্ব বিক্রেতা, ঠিক আছে, হর্স ট্রেডার, অশ্ব বিক্রেতার তিনি ছদ্মবেশ ধারণ করে রাজ্যে ঢুকে পড়েন। মাত্র তার সঙ্গে 12 জন অশ্বারোহী ছিল এবং লক্ষণ সেন ভয় পেয়ে, মানে খুব সামান্য প্রতিরোধ, পারলেন না, পালিয়ে গেলেন। ভয় পেয়ে ঠিক কথাটা বলা যাবে না, একটা প্রতিরোধ প্রথমে মানে নিশ্চয়ই তিনি করেছিলেন, কিন্তু তারপর তিনি পালিয়ে গেলেন। এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে নবদ্বীপের ঘটনা, মানে বিজয়পুর। বিজয়পুর হিসেবে তো নবদ্বীপকেই সাধারণত চিহ্নিত করা হয়, বা ওই অঞ্চলেরই কোনো একটা জায়গা। সেখান থেকে ভাগীরথী দিয়ে তিনি কেটে পড়লেন, চলে গেলেন পূর্ববঙ্গে। হলো, এখন এই যে কথাটা মিনহাজ উদ্দিন লিখছেন তার তাবাকাতি নাসিরিতে, অর্থাৎ যেখান থেকে আমরা বাংলায় প্রথম তুর্কি মুসলিম আক্রমণের ইতিহাসটা জানতে পারি। বাংলায় যে তুর্কি আক্রমণ হয়েছিল বা মুসলিম আক্রমণ হয়েছিল, যেভাবেই বলি না কেন, ফার্স্ট টার্কিশ মুসলিম ইনভেশন ইন বেঙ্গল in the late 12th century or the early 13th century by Ikhtiaruddin Muhammad Bokhtiyar Khilji, one of the associates of মোহাম্মদ ঘুরি। এই পুরো জিনিসটা আমরা জানতে পারছি এই বইটা থেকে। তবে তিনি লক্ষণ সেনকে পরাজিত করার আগে নালন্দাকে নষ্ট করেছিলেন, ধ্বংস করেছিলেন। নালন্দা ওয়াজ ডিস্ট্রয়, পুড়িয়ে দিয়েছিলেন। বিপুল ক্ষতি হয়েছিল, প্রচুর অমূল্য দুষ্প্রাপ্য পুঁথি, বই, সেগুলো নষ্ট হয়ে যায় চিরতরে। কিছু বেঁচে গেছিল ভাগ্যের জোরে, কারণ অতীশ দীপঙ্করের হাত ধরে সেই সময়, মানে সেই সময় না, তার আগেই, তার অনেকটাই আগে,
চলে গেছিল তিব্বত, এবং কিছু বই তিব্বতী ভাষায় অনুবাদ হয়ে গেছিল। সেই কারণে কিছু বই অনুবাদ আকারে পেয়ে যায়। তার মানে অনুবাদ সাহিত্যের গুরুত্বটা আরেকবার বোঝা গেল। মূল বইও হারিয়ে গেছে, কিন্তু অনুবাদটা থেকে গেছে। বোঝা গেল? এইটা কিন্তু মাথায় রাখবে যে অনেক সময় হয়, হয় না তা না। যাই হোক, তো এই ঘটনাটি মিনহাজউদ্দিন কি নিজের চোখে দেখে লিখেছেন? উত্তরটা হচ্ছে না। এই ঘটনার মানে মুসলিম আক্রমণের, বাংলায় তুর্কি মুসলিম আক্রমণের ঘটনা বা নালন্দার ধ্বংস বা লক্ষণ সেনের পরাজয়, এই ঘটনার অন্তত 40-50 বছর পর তিনি পুরো জিনিসটা লিখছেন। ঠিক আছে? অর্থাৎ তিনি কিন্তু এই ঘটনা নিজের চোখে প্রত্যক্ষ করেননি, পরে তিনি লোকের মুখে শুনে লিখেছেন। এবার লক্ষণ সেন যতই দুর্বল হোক, এটা বিশ্বাসযোগ্য যে 12 জন মাত্র অশ্বারোহী তিনি একজন রাজাকে হারিয়ে দিলেন। তাও কোনো পাড়ার ফুটো মস্তান না, তিনি হচ্ছেন সেন রাজা লক্ষণ সেন। মাত্র 12 জন। সেটা তো প্লট, সেটা তো ধরো একদম ছদ্মবেশে এলাম, তোমাকে আচমকা মেরে দিয়ে চলে গেল, সেটা তো নয়। তিনি তো পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলা হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে লক্ষণ সেন আসলে খুব ধর্মভীরু ছিলেন। জ্যোতিষীরা নাকি বলেছিলেন যে যার হাতে তার পরাজয়, হ্যাঁ একদম, তার হাত নাকি আজানুলম্বিত হবে, মানে একদম মানে এরম করে দাঁড়ালে হাঁটু ছুঁয়ে যাবে। এছাড়াও যে দৈহিক বিবরণ ছিল, সেই দৈহিক বিবরণ নাকি খলজির সঙ্গে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সঙ্গে নাকি মিলে গেছিল। তো ফলে বুঝে গেছে যে এর সঙ্গে লড়াই করে লাভ নেই, পালিয়ে। এগুলো কোনোটাই খুব বিশ্বাসযোগ্য না, কোনোটাই খুব বিশ্বাসযোগ্য নয়। যেটা বলা হচ্ছে যে এই ঘটনা গল্প কথা, মানে এটা গল্প কথা, এটা আসল ঘটনা নয়। তো বাজারে তো অনেক গল্প চালু হয়ে যায়, সেই গল্পটা তিনি শুনে লিখেছেন, তিনি নিজের চোখে তো দেখেননি। বরং আধুনিক ঐতিহাসিকরা বলছেন যে ব্যাপারটা এইরকম হতে পারে যে প্রথমে 12 জন ছদ্মবেশে ঢুকে গেছে, হয়তো কিছু সংকেত তারা দেবে বলেছিল, পেছনে নিঃসন্দেহে বড় সেনাবাহিনী অপেক্ষা করছিল নগরের বাইরে। ঠিক আছে, নগরের বাইরে নিশ্চয়ই বড় সেনাবাহিনী অপেক্ষা করছিল, তারা ছদ্মবেশে ঢুকে গেছিল। একটা কোনো সংকেত বা ইঙ্গিত একটা হয়তো পাঠানোর কথা ছিল। হ্যাঁ, তারপর নিঃসন্দেহে মানে যথাসময়ে সংকেত পেয়ে সেই সেনাবাহিনী যারা পেছনে ছিল তারা এসে ঢুকে পড়ে। নাহলে 12 জন একজন লক্ষণ সেনের মতন রাজা গাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এতটাও ব্যাপারটা ঠিক হজম হওয়া মুশকিল। এটা হচ্ছে একদম খুব পরিষ্কার কথা যে মিনহাজউদ্দিনের এই গল্পটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। ঠিক আছে, কিন্তু নিঃসন্দেহে লক্ষণ সেন হেরে গেছিলেন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। সে 10-12 জনের কাছেই হারুক, আর 1200 জনের কাছেই হারুক, আর 12,000 জনের কাছেই হারুক, লক্ষণ সেন হেরে পালিয়ে যান। বাংলায় সেন বংশের মোটামুটি অবসান হয়। লক্ষণ সেন এরপর পূর্ববঙ্গ থেকে কিছুদিন রাজত্ব করেছিলেন, তার দু একজন বংশধরেরও নাম পাওয়া যায়, ব্যাস, তারপরে তাদের কথা পাওয়াই যায় না। বাংলায় মোটামুটি শুরু হয়ে গেল মুসলিম শাসন। ঠিক আছে, লক্ষণাবতী, যেটা গৌড়ের নাম হয়েছিল, লক্ষণ সেন গৌড় দখল করে লক্ষণাবতী নাম দিয়েছিলেন। লক্ষণাবতী মুসলিম শাসনে হয়ে গেল লখনৌতি। ওকে, তো এই জিনিসগুলো আমরা এই তাবাকাতে নাসিরি, এটা হচ্ছে হিস্টোরিক্যাল সোর্স যেখান থেকে আমরা বাংলায় মুসলিম আক্রমণের কথাটা জানতে পারি। আমির খসরুর অনেকগুলো লেখা বই আছে, অনেকগুলো থেকেই প্রশ্ন আসে। যেমন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তুঘলকনামা, এখান থেকে প্রশ্ন আসে। জাইনুল ফুত, এখান থেকে প্রশ্ন আসে। এছাড়াও লায়লা মজনু, কিরানুস সারাইন, এই ধরনের গ্রন্থগুলোও কিন্তু তিনি লিখেছেন। চলে আসবো পরের নামে। হ্যাঁ একদম, 6 জন বা 7 জন, 7 জন সুলতানের আন্ডারে ছিলেন। আসলে দেখো, আলাউদ্দিন বলবানের সময়তে তার উত্থান, এবার বলবানের পর থেকে তো পরপর চেঞ্জ হয়েছে। বলবান মারা গেছেন, কাইকোবাদ, কাইকোবাদকে সরিয়ে জালালউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজিকে সরিয়ে আলাউদ্দিন খলজি। এটা তো এই পুরো ঘটনাটা 10 বছরের মধ্যে হয়েছে। 10 বছরের মধ্যেই তো 3-4 জন হয়ে গেল। তারপর অবশ্য আলাউদ্দিন খলজি 20 বছর ছিলেন, কিন্তু তারপরে তো আবার ঝপঝপ করে কিছু চেঞ্জ হচ্ছে। তো ফলে সেই কারণে তিনি মোট 7 জন সুলতানকে দেখেছেন। যেমন আমাদের ল্যারি, ল্যারিকে
ল্যারি হচ্ছে একটা বেড়াল। ডাউনিং স্ট্রিটের বেড়াল। একটা মজা করে বলা হচ্ছে না যে ল্যারি কতজন প্রধানমন্ত্রীকে দেখলো। ঠিক আছে, ল্যারি গদাই লস্করি চালে ওখানে ঘুরে বেড়ায়, সে থেকে যাচ্ছে আর প্রধানমন্ত্রীরা পটপট পটপট করে বদলে যাচ্ছে। ঠিক আছে, তো সেই এইটাতেই জাস্ট কিছুদিন আগে যখন স্টারমার পদত্যাগ করলেন তখন এটা নিয়ে খুব উঠলো যে বিড়াল থেকে যাচ্ছে মানুষগুলো পাল্টে যাচ্ছে, মানে প্রধানমন্ত্রী বদলে যাচ্ছে, মানে ল্যারি কতজন প্রধানমন্ত্রীকে দেখলে। ঠিক আছে, 10 নম্বর ডাউনিং স্ট্রিটের ল্যারি কতজন প্রধানমন্ত্রীকে দেখলে, একটা কেঁদো বেড়াল। ঠিক আছে, স্বাভাবিক, সে তো আর মানে ফিরিঙ্গে হবে না, সে ভালো যত্ন আত্মি পায় আর কি, ভালো খায়। কেঁদো বেড়াল, একটা ছাই সাদা রঙের কেঁদো বেড়াল, বড় সড়ো চেহারা। ল্যারি কতজন প্রধানমন্ত্রীকে দেখেছে ইংল্যান্ডে, এটা একটা বেশ মজার বিষয় হলো। তো সেই রকমই আর কি খানিকটা যে আমির খসরু কতজনকে দেখলে, কতজন সুলতানকে দেখলেন, 7 জন, মানে তার মধ্যে 20 বছর আলাউদ্দিন খলজি, বাকিরা খুবই অল্প অল্প করে রয়েছে, যে কারণে 7 জন হয়েছে। মধ্যযুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে আমরা আবুল ফজলের পরেই যার নাম উচ্চারণ করি, তিনি হচ্ছেন জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে, জিয়াউদ্দিন বারানি তিনি ফিরোজ শাহ তুগলকের সমসাময়িক। তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম তারিখ-ই-ফিরোজ শাহী। ঠিক আছে, এছাড়াও তিনি লিখেছেন ফতোয়া-ই-জাহানদারি। এই একই নামে তারিখ-ই-ফিরোজ শাহী নামে আর একটা বই লিখেছেন শামস-ই-সিরাজ আফিফ। বইটা একই নয়, নামটা। ঠিক আছে, বই আলাদা কিন্তু দুটো, কিন্তু নামটা একই। একই নামে দুটো বই, লেখকতাই স্বাভাবিকভাবেই আলাদা। তাহলে মাথায় রাখবে, তারিখ-ই-ফিরোজ শাহী এই নামটা দিয়ে যদি লেখকের নাম চায়, সেখানে যদি জিয়াউদ্দিন বারানির নাম না থাকে, তাহলে কিন্তু প্রশ্নটাকে ভুল বলে ভেবো না, মানে অপশনের সঠিক উত্তরটা নিয়ে এইটা কিন্তু ভেবো না। সেখানে যদি অপশনে শামসুস সিরাজ আফিফ থাকে, তাহলে সেটাই হবে সঠিক উত্তর। এছাড়াও আরো 3 জনের নাম দেওয়া আছে, এদের সম্পর্কে নিশ্চয়ই কোনো না কোনো সময় প্রশ্ন এসেছে, যেমন হাসান নিজামীর লেখা তাজুল মাসির। সৈয়দ বংশের সমসাময়িক হচ্ছেন এই ইয়াহিয়া ইবন বিন আহমেদ, যার লেখা বইয়ের নাম তারিখ-ই মুবারক শাহী। মুবারক শাহ আমরা প্রত্যেকেই জানি সৈয়দ বংশের সুলতান। আর লাস্ট যার কথা আমি লিখেছি, তিনি হচ্ছে একজন পর্যটক, আমরা প্রত্যেকেই জানি, ইবন বতুতা। এসেছিলেন মরক্কো থেকে। মরক্কো কিন্তু আজকাল ফুটবলটা ভালোই খেলছে, শুধু এই ওয়ার্ল্ড কাপে নয়, আগেও তারা কিন্তু ভালো খেলেছে। তো যাই হোক, মরক্কো থেকে, অর্থাৎ আফ্রিকা থেকে এসেছিলেন ইবন বতুতা। তার লেখা বইয়ের নাম হচ্ছে সফরনামা, আমরা প্রত্যেকেই জানি, বা কিতাবুল জাহেলা বা সফরনামা। তিনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সমসময়, এবং মোহাম্মদ বিন তুগলকের তিনি সমালোচনা করছেন, তার পাগলামি ইত্যাদি প্রভৃতি যেগুলো আছে, যে বক্তব্যগুলো, সেখানে কিন্তু আমরা দেখব যে ইবন বতুতাও কিন্তু সমালোচনা করছে। দেখো, মধ্যযুগে পর্যটক, বণিক, ঠিক আছে, এই গোত্রের প্রচুর লোকজন এসেছে, শুধু ইবন বতুতা না। আমরা দেখেছি যে ট্রাভেলস অফ মার্কোপোলো, মানে মার্কোপোলো এসেছিলেন খলজিদের রাজত্বের একদম শুরুতে, 1292-94, অর্থাৎ তোমার বলো জালালউদ্দিন খলজির সময়কালে মার্কোপোলো এসেছিলেন, একজন ইটালিয়ান ট্রাভেলার। এছাড়াও আরো অনেক ট্রাভেলার আছেন। আমরা যখন বিজয়নগরের ইতিহাস পড়বো, তখন আরো বেশি করে দেখবো যে বিজয়নগরের রাজসভা এই সমস্ত ট্রাভেলার আরো বেশি করে গেছে। ঠিক আছে, সেখানে আব্দুল রাজ্জাক আছে, ঠিক আছে, সেখানে নিকিতিন আছে, এরকম অনেকে আছে। হ্যাঁ, সেখানে ডোমিঙ্গো পায়েজ আছেন, পর্তুগিজ। অনেক ইউরোপীয় নাবিক, বণিক, পর্যটক মধ্যযুগে ভারতবর্ষে এসেছেন। মুঘল যুগে আরো প্রচুর আছেন। ঠিক আছে, মুঘল যুগের কথাটা আমি এখন বললাম না। বিজয়নগর বেশিটাই সুলতানি যুগেরই সমসাময়িক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বিজয়নগরের এবং বাহমনি রাজ্যের জন্ম হয়। তো বিজয়নগর রাজ্যে এই সমস্ত পর্যটকরা বা বণিকরা তারা এসেছিল, সেগুলো আমি পরে বলবো। তাদেরও কিছু কিছু বই আছে, যেগুলো অনেক সময় হয়তো প্রশ্ন আসে। ঠিক আছে, বেশ। তাহলে ইবন বতুতার বই থেকেও কিন্তু আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে বুকস অ্যান্ড অথার, যেটা একটুখানি বাকি ছিল, আমি একটু ডিটেলসেই পড়ালাম, মানে এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়।
ঠিক আছে? কে কার সমসাময়িক কোন বইটা কার লেখা, কোন বই থেকে কি জানা যাচ্ছে ইত্যাদি প্রভৃতি। যেমন আমি বললাম যে কোন বইটা থেকে বাংলায় প্রথম মুসলিম আগমনের কথা জানা যাচ্ছে, বা আল-বিরুনি তাহকা কি হিন্দ থেকে আমরা মোটামুটি 11th সেঞ্চুরির ভারতের ইতিহাস, মানে ভারতের সমাজ সম্পর্কে, ভারতের পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি। মুঘল যুগে এই সংখ্যাটা আরো বাড়বে, মানে লেখকের সংখ্যা, বইয়ের সংখ্যা এগুলো আরো বেশি হবে। এবং মুঘল সম্রাটরাও অনেকে লিখেছেন। বাবরনামা বা তুজুকি বাবরি দিয়ে আমাদের শুরু করতে হয়। তো মুঘল যুগের সাহিত্যটা আরো বড়। তারপর অনুবাদ সাহিত্য আছে, মুঘল যুগে একটা বিরাট বড় অনুবাদ সাহিত্য আছে। দারা শিকো, তার ইতিহাস আমরা আলাদা করে পড়বো না ঠিকই, কারণ তিনি কোনোদিন মুঘল সম্রাট হননি। যদিও শাহজাহান চেয়েছিলেন দারা শিকো তার বংশধর, মানে তার পরবর্তী মুঘল সম্রাট হোক, কিন্তু দারা শিকো আমরা জানি যে শেষ পর্যন্ত আওরঙ্গজেবের হাতে মারা যান। দারা শিকো খুব একজন এনলাইটেন্ড, একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি শাসক হিসেবে কতখানি যোগ্য ছিলেন সেটা তো আর বলা যাবে না, কারণ তিনি ক্ষমতায় কোনোদিন আসেননি। কিন্তু একজন মানে জ্ঞানী ব্যক্তি হিসেবে, বিদ্বান হিসেবে এবং শিল্প সংস্কৃতি সাহিত্যে একজন উৎসাহী মানুষ হিসেবে নিঃসন্দেহে তিনি একদম অপরের সারিতে থাকবেন। ঠিক আছে? তো সেই আমির এই দারা শিকোও কিন্তু অনুবাদ করেছে, মাথায় রাখবে। তো অনুবাদ বিভাগ একটা খুলেছিলেন আকবর, আমি যেটা আগেই বললাম। এগুলো পরে যখন মুঘল লিটারেচার পড়াবো তখন সেটা আমি পড়াবো। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটা এইখানেই শেষ। একটা খুব বড় চ্যাপ্টার ছিল এটা। মুঘলটাও একটা বড় চ্যাপ্টার। ইনফ্যাক্ট মুঘল হলে তো মধ্যযুগ মোটামুটি শেষ। পরে থাকবে বিজয়নগর বাহমনি, শিবাজি, এইগুলো। অর্থাৎ মধ্যযুগ কিন্তু আমরা 50% মোটামুটি কভার করে ফেলেছি, এটা বলাই যায়। বাংলার মধ্যযুগও হয়ে গেছে, আমরা আগেই পড়িয়ে দিয়েছি। তো চলো এবার একটু পাল্টে ফেলি এটা আমরা। যদিও আজকে আর খুব বেশি সময় নেই, আমার তো আজকে আসতে অনেকটা দেরি হলো। হ্যাঁ, কিন্তু পরের ক্লাসের জন্য স্যার বসে থাকবেন। ও যাই হোক, তাও তাও হ্যাঁ, আমি আর খুব বেশিক্ষণ টানবো না, কিন্তু নতুন ক্লাসটা শুরু করি। ঠিক আছে? নাও যাও, খোলো এবার, খোলো এটা, বন্ধ করে খোলো। পরের ক্লাসটা আমি বলছি। ওই বোধহয় আমাকে বলেছিল যে স্যার আমি তো ভাবিনি মুঘল হিস্ট্রি থেকে প্রশ্ন দেবে এই সরকার। হ্যাঁ, এরা এত মুঘলদের গালাগাল দেয়, কিন্তু প্রিলিতে তো দেখলাম মুঘল হিস্ট্রি থেকে বেশ কয়েকটা প্রশ্ন আছে। এখন সিলেবাসে যখন রয়েছে তখন প্রশ্ন তো দেখি, সিলেবাসটা যদি বদলে ফেলে, যে বলে ইন্ডিয়ান হিস্ট্রি শুধু মুঘল হিস্ট্রিটা বাদ, তাহলে তখন আর প্রশ্ন আসবে না। সিলেবাসে যতক্ষণ আছে প্রশ্ন আসবে, দুটো হলেও আসবে। তবে হ্যাঁ, এখন যদি বলে আমি একটাও প্রশ্ন দেব না, তাতেও বলার কিছু নেই। কিন্তু আমাদের তো ওইভাবে পড়লে হবে না, আমাদের পুরোটাই পড়তে হবে। সুতরাং সুতরাং মুঘল হিস্ট্রি বাদ দিলে হবে না, এ হচ্ছে সোজা হিসেব, পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর হ্যাঁ, এটা ঠিক যে আজকের দিনে মুঘলদের অনেক গালাগাল সহ্য করতে হচ্ছে। মানে রাম মন্দিরে চুরি হয়েছে। হ্যাঁ, আর সেটা সেখানে বলছে যে অনুপম খের, মানে টম ডিক হ্যারি নয়। ঠিক আছে? কোনো সাধারণ তোমার আমার মতন মানুষ না, একজন সেলিব্রিটি, একজন সিনিয়র অ্যাক্টর। হ্যাঁ, কত দীর্ঘদিন ধরে তিনি অভিনয় করছেন ভাবো তো। মানে অনুপম খেরকে তো আমি ছোট বয়স থেকে অভিনয় করতে দিই, তোমরা তো দেখবেই। এবং নিঃসন্দেহে তিনি খুব বড় মাপের অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং অনুপম খেরের অভিনয়ের আমিও খুব ভক্ত। ঠিক আছে? কিন্তু লোকটি যে অতি বদ, এ বিষয়ে বোধহয় কারোরই কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মানে গুণী মানুষ, তার গুণ, তার স্কিল, তার অভিনয় ক্ষমতা, অসাধারণ কিছু অভিনয় আছে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকতেই পারে না। মানে আমি তো তার কয়েকটা সিনেমা অনেকবার দেখেছি, মানে মানে তার অভিনীত, সেটা শুধু তার অভিনয়ের কারণে না, মানে সিনেমাটাও ভালো সেই কারণে। তো যাই হোক, তো তিনি বলে দিলেন যে রাম মন্দিরের চুরি, আর এমনকি মুঘলরা তার থেকে অনেক বেশি লুটপাট করে গেছে। তো ফলে কিছু হলেই রেফারেন্সটা চলে যাচ্ছে মুঘলে, খুব সমস্যার বিষয়। আমি শুধু ভাবছি যে এরকম রেফারেন্স কেউ বের করতে পারেনি, এই যে পেপার লিক হয়েছিল। হ্যাঁ, এরকম একটা আমি কথা শোনার জন্য খুব মুখিয়ে আছি যে মুঘল যুগে তো আরো বেশি পেপার লিক হতো।
এরকম কথাটা এখনো কেউ বলে ওঠেনি। হ্যাঁ, বললে বেশ ভালো হতো আর কি ব্যাপারটা। এনিওয়ে বাদ দাও। মানে পেপার লিকের কথাটা উঠলো যখন বলি, আমার এক পরিচিত ছাত্র, সে একটা পোস্ট করেছে লেখা এই ঘটনাটা নিয়ে, পেপার লিক এবং সোনাম ওয়াংচুর এই যে অনশন যেটা চলছিল, কাল যেটা জোর করে বন্ধ করে দিল, করে তাকে হসপিটালাইজ করে দিল। তো সে বিজেপির সমর্থক, ঠিক আছে। তো বিজেপির সমর্থকরা ওয়াংচুককে চীনা এজেন্ট ফেজেন্ট বলছে, এগুলো তো ঠিক আছে। কিন্তু কালকে আমি আমার সেই ছাত্রের একটা পোস্ট দেখে অভিভূত হয়ে গেলাম, ঠিক আছে, অভিভূত হয়ে গেলাম। সে লিখছে এরকম যে পেপার লিকের পর পরীক্ষাটা সঙ্গে সঙ্গে বাতিল হয়েছে, 21 দিনের মধ্যে পরের পরীক্ষাটা খুব স্বচ্ছভাবে হয়েছে, এবং তার জন্য বায়ুসেনাকে ইনভলভ করা হয়েছে। তারপর যেন কতদিনের মাথায়, আমি এখন ঠিক ভুলে গেছি, কতদিনের মাথায় তো রেজাল্ট বেরোলো, কতদিনের মাথায় রেজাল্ট বেরিয়েছে, এবং ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা খুব খুশি, কারণ খুব ভালো পরীক্ষা এবং স্বচ্ছতার সঙ্গে খাতা রাখা হয়েছে, এবং সেখানে প্রতিভা যোগ্যতা খুব গুরুত্ব পেয়েছে, সবাই খুশি। যারা আগের বার পেপার লিকের সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে ছিল, কিছু ইনস্টিটিউশন, কিছু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং অধ্যাপকদের, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তারা দ্রুত শাস্তি পাবে। তো এইটা দেখে আমি পুরো অভিভূত, এরকম একটা পোস্ট দেখে। তো এইরকম ভাবেই কোনদিন মুঘলদের কোনো পেপার লিক নিয়ে এটা কোনো সেইটা বোধহয় বের করে উঠতে পারিনি, যে মুঘল আমলের কোনো পরীক্ষা তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এরকমটা খুব একটা করতে পারিনি। করতে পারলে দারুণ হতো, কারণ দেখো মধ্যযুগ পর্যন্ত সরকারের শিক্ষা দপ্তর বলে কোনো জিনিস হতো না, ঠিক আছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বা ধরো মাদ্রাসা বা পাঠশালা বা টোল যেগুলো ছিল, বা বৌদ্ধদের ক্ষেত্রে ধরো বৌদ্ধ বিহারগুলো প্রাচীন যুগে, এরা প্রত্যেকেই স্বশাসিত, মানে তারা নিজেদের মতন পুরো প্রতিষ্ঠানটা চালাতো। সেখানকার সিলেবাস কি হবে, তার পরীক্ষা, তার যোগ্যতার নির্ণয়ের যে মাপকাঠি, এগুলো তারা নিজেরাই ঠিক করতেন। সেখানে সরকারের কোনো ভূমিকা কিন্তু থাকতো। তবে সরকার অনেক সময় পৃষ্ঠপোষকতা করেছে, নিঃসন্দেহে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বহু সময় দান করেছে, বা হয়তো জিনিসটা তৈরি করতে সাহায্য করেছে, কিন্তু সরকারের ডাইরেক্ট কন্ট্রোলে কিন্তু এই ধরনের প্রাচীন বা মধ্যযুগের ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু পড়তো না। ভাগ্যিস পড়তো না, তাহলে মুঘলদেরও গালাগাল সহ্য করতে হতো, ঠিক আছে। তো এনিওয়ে, কিন্তু এহেন মুঘলরা ভারতের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই লুটপাট করার কারণে নয়, ঠিক আছে। তখনকার দিনে লুটপাট সবাই করতো, এটা বলে লাভ নেই। মুঘলরা কি তা বলে লুটপাট করে? নিশ্চয়ই করেছে। যুদ্ধ হলেই, পররাজ্য আক্রমণ হলেই সেখানে লুটপাট হবে, যদি সে সফল হয়। হেরে গেলে আলাদা কথা, ঠিক আছে। সেটা তো নিশ্চয়ই হয়েছে। লুটপাট না হলে তো সাম্রাজ্যবাদ জিনিসটাই তাহলে বৃথা। সাম্রাজ্যবাদের উদ্দেশ্যটাই তো হচ্ছে আমি পরের সম্পদ, পরের সম্পত্তি আমি নিজের করব। লুটপাট মোটামুটি সেই বিম্বিসারের সময় মগধের সাম্রাজ্য, অবশ্য বিম্বিসারের সময় মগধ তখনও সাম্রাজ্য হয়নি, যাই হোক, কিন্তু মগধের উত্থান আমরা বিম্বিসারের সময় থেকে ট্রেস করি, করে একদম আধুনিক সময়ের ব্রিটিশ, এরা প্রত্যেকেই যে সাম্রাজ্য বিস্তার করেছে, তার উদ্দেশ্যটাই তো হচ্ছে অন্যের সম্পদ গ্রাস করা। তো সেটা তো লুটপাটি, আর কি। সাধারণ ভাষায় বললে লুটপাট সবাই করেছে, সেটা আমি অস্বীকার করব না। যে একটা প্রবল সাম্রাজ্যবাদী শক্তি ছিল মুঘলরা, তারা সাম্রাজ্য বিস্তার করেছে যখন, পররাজ্য গ্রাস করেছে যখন, তাদের সম্পদও তারা দখল করেছে, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশই থাকতে পারে না। কিন্তু সেই রকম কাজকর্ম তো অনেকেই করেছে, তাই না? এরকম কাজকর্ম তো অনেকেই করেছে, কিন্তু মুঘলদের যে কালচারাল কন্ট্রিবিউশন, এইটা কিন্তু সকলে করতে পারে না, ঠিক আছে। এবং দেখো
মুঘল যুগ যদি আমি 1857 ধরি শেষ হয়েছে, যদিও ধরার কোনো কারণ নেই, মুঘল যুগ আমাদের আওরঙ্গজেব পর্যন্তই ধরতে হবে, তার পরবর্তীকালে তারা নামমাত্র ছিলেন। তবু আমি যদি 1857 পর্যন্তও ধরি, তাহলেও মোটামুটি আমরা এটা বলতে পারি যে 120 বছর, সরি 170 বছর মোটামুটি ধরো অতিক্রান্ত। 170 বছর মোটামুটি অতিক্রান্ত। এখন এই 170 বছর পরেও আমরা কিন্তু মুঘলদের কিছু জিনিস যেটা তারা আমাদের শিখিয়েছেন, দেখিয়েছেন, সেগুলো কিন্তু আমরা করছি, ব্যবহার করছি, বা যাই বলি না কেন, যেভাবেই বলি না। মানে আমি একদিন আনন্দ করে তাজমহল দেখতে গেলেও আমি সেইটা ধরছি না। আমাদের দৈনন্দিন জীবনে মুঘলদের খানা পিনা, মোগলাই খানা, ঠিক আছে, কিংবা ধরা যাক তোমার, হ্যাঁ, পোশাক, অবশ্যই এইগুলো তো একটা, মানে আজকের দিনে এগুলো আমরা কিন্তু নিয়ে চলেছি, আমরা কিন্তু ইনহেরিট করছি জিনিসটা, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বিরিয়ানি জিনিসটা মুঘল আমলে জনপ্রিয় হয়, ঠিক আছে। তো মুঘলরা স্বাভাবিকভাবেই আমাদের রসনা তৃপ্তি অনেকটাই করছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এই যে ধরো মাটন দো পেঁয়াজা, ঠিক আছে, এরকম অনেক খাবার আছে, আমি খাবারের কথাটাই মূলত বললাম। তারপর ধরো সত্যি কথা বলতে কি, যে অনুবাদ সাহিত্যের যে গুরুত্ব, এটাও কিন্তু আমাদের মুঘলরা অনেকটা শিখেছে। মুঘলদের যে অনুবাদ দপ্তর ছিল, এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। আসলে শিল্প সংস্কৃতিতে একটা প্রভাব কিন্তু থাকেই, এটাকে আমরা ওড়াতে পারবো না। আমাদের ব্রিটিশ আমল যতই খারাপ লাগুক, ব্রিটিশদের যে মানে আর্কিটেকচার, না, আমি এক কথায় বলবো ধরো যে কালচারাল যে ইম্প্যাক্ট, সেটা আমাদের মধ্যে রয়েছে। আমরা প্যান্ট শার্ট পরছি, আমরা সকালবেলা বাটার টোস্ট খাচ্ছি, টুথব্রাশ করছি, আরো ইংরেজরাই ভারতবর্ষে আধুনিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। মানে এগুলো কোনোটাই হয়তো সে আমাদের মঙ্গলের কথা ভেবে করেনি, নিজেদের সুবিধাই করেছে, কিন্তু সেগুলো আমরা শিখেছি, আমরা ইউজ করছি, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এবং ধরো ভারতের যে শিক্ষা ব্যবস্থা, তার যে শাসন ব্যবস্থা, তার যে সিভিল সার্ভিস, এগুলো প্রত্যেকটাই আমরা ব্রিটিশ আমল থেকে ইনহেরিট করেছি। এবং এখনো অনেক এই জিনিসগুলো অনেকটাই কিন্তু সেই ব্রিটিশ আমলের মতোই চলছে, অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, ঠিক আছে। সংসদীয় গণতন্ত্রের ধারণাও অনেকটা ব্রিটিশ সংসদ থেকে আমরা নিয়েছি, এগুলো তো আমরা অস্বীকার করতে পারবো না। তো সুতরাং খারাপ লাগলেও ইম্প্যাক্টটা কিন্তু থেকে যায়, এটা কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিতে পারবো না, সোজা কথা। তুমি বলতে পারবে যে আমি ইংরেজি শিখবো না আজকে? ব্রিটিশরা আমাদের 200 বছর শোষণ করেছে, আমরা ইংরেজি শিখবো না, বলতে পারবে? ভারতের মতন বহুভাষিক দেশে ছেড়ে দাও, ধরো বাংলাদেশ, একটাই ভাষা চলে, বাংলা, সেও তো ব্রিটিশ সাম্রাজ্যবাদের শিকার হয়েছিল, সে বলতে পারবে যে আমি ইংরেজি শিখবো না? তাহলে এই হচ্ছে বিষয়। তো সুতরাং ছুঁড়ে আলটিমেটলি কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, অপছন্দ যাই হোক, আমাদের কিছু জিনিস থেকে যায়, এটা থাকবেই। এবং মুঘলদের কালচারাল কন্ট্রিবিউশনটা আমার কাছে সেই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের এই সমস্ত মারামারি, কাটাকাটি, যুদ্ধ, প্রশাসন, এগুলো আমাদের কিছুটা পড়তে তো নিশ্চয়ই হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই, এখান থেকেও প্রশ্ন আসে। কিন্তু সেটার মধ্যে যে খুব ইউনিক কিছু ব্যাপার আছে তা তো না, মানে তো রাজারা প্রত্যেকেই তাই করেছে। কিন্তু মুঘল রাজাদের পাণ্ডিত্য নিঃসন্দেহে আমাদের মুগ্ধ করে। এই যে বাবরের কথা বলছিলাম, বাবরনামা, সুজুকি বাবরি, চাকতাই তুর্কি ভাষায় লেখা, একজন রাজার লেখা বলে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। সুজুকি বাবরি সাহিত্য হিসেবে উচ্চমানের, তাকে সোলজার স্কলার বলা হতো, বাবরকে বলা হতো প্রিন্স অফ অটোবায়োগ্রাফার। বাবর কিন্তু খুব ভালো একজন লেখক ছিলেন, এবং বাবরনামা আমি নিজে পড়েছি, অসাধারণ লেখা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যদিও অনুবাদে মূল ভাষার রস থেকে আমি বঞ্চিত, ঠিক আছে। কিন্তু তিনি সেখানে যা লিখেছেন তার সারমর্মটা তো অনুবাদ সাহিত্য পড়েও বোঝা যায়। নিঃসন্দেহে তিনি খুব বড় মাপের লেখক, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। নিঃসন্দেহে তিনি একজন পণ্ডিত। পাণ্ডিত্য হুমায়ুনের মধ্যেও ছিল, যদিও হুমায়ুন কিন্তু ব্যর্থ। আকবর নিরক্ষর, ডিসলেক্সিয়া ছিল, কিন্তু জ্ঞানীগুণী ব্যক্তিদের সংস্পর্শ থেকে তিনিও অনেক জ্ঞান অর্জন করেছেন। এবং আকবর একজন
সঙ্গীতজ্ঞ ছিলেন। ঠিক আছে? আকবরের কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতে তালিম ছিল, খুব ভালো নাগাড়া বাজাতেন এবং তিনি আর্কিটেকচার জিনিসটাও কিন্তু খুব ভালো বুঝতেন। জাহাঙ্গীর তিনি হিন্দি গান লিখেছিলেন, এটা আমরা অনেকেই জানি না, পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে? শাহজাহানের চমকটা মানে চমক দেওয়ার ব্যাপারটা প্রবণতাটা বেশি ছিল, শো অফ বেশি করতেন। ঠিক আছে? বরং পাণ্ডিত্যের নিরিখে বাকি অনেকের থেকে হয়তো তিনি পিছিয়ে থাকবেন, যা হয় আর কি। সবাই তো সমান হতে পারে না, কিন্তু দেখনদারিটা প্রচুর পরিমাণে ছিল। তাজমহল তার সব থেকে বড় প্রমাণ। ঠিক আছে? এটা দেখনদারি ছাড়া কি, মানে দেখতে যতই ভালো লাগুক, অর্থনীতির ওপর কতটা চাপ বাড়িয়েছিল বলতো? এরকম একটা জিনিস তৈরি করতে 22 বছর ধরে তৈরি হয়েছে, কত টাকা আজকের হিসেব করলে কত হাজার কোটি টাকা খরচা হতো বলতো আজ যদি একটা জিনিস বানাতে হতো। আওরঙ্গজেব খুব বিতর্কিত, কিন্তু আওরঙ্গজেবও খুব ভালো বীণা বাজাতে পারতেন। আওরঙ্গজেব পুরো কোরআনটা মুখস্থ করেছিলেন, কোরআন তিনি লিখতেন, বিক্রি করতেন। এটা কিন্তু ইয়ার্কির ব্যাপার না। ঠিক আছে? যেমন গৌতম হালদার পুরো মেঘনাদ বধ কাব্যটা পাঠ করেন একা। হ্যাঁ, পুরো মেঘনাদ বধ কাব্য ভেবে দেখো, অতটা স্মৃতিতে রাখা ইয়ার্কির ব্যাপার না। পুরো কোরআনটাকে তিনি ওই রকম ভাবে স্মৃতিতে রেখেছিলেন, মুখস্থ করেছিলেন, এটা কিন্তু ইয়ার্কির বিষয় না। সুতরাং এদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি গুণ ছিল। আমি কিছুটা বেগুন বলি শাহজাহানকে, যাকে নিয়ে সব থেকে বেশি মাতামাতি হয়। এমনকি পরবর্তী মুঘল যারা দুর্বল তাদেরও কিন্তু কেউ কেউ বেশ গুণী ব্যক্তি ছিলেন। যেমন এই যে মোহাম্মদ শাহ খুব ভালো কত্থক নাচতেন, তাকে রঙ্গিলা বলা হয়। ঠিক আছে? এমনকি সব মানে শেষ দিকে মানে একদম শেষ মুঘল সম্রাট সব থেকে দুর্বল বৃদ্ধ, সব থেকে দুর্বল অবশ্য বলা যায় না, তার আগেও অনেকে দুর্বল ছিলেন, কিন্তু বৃদ্ধ শেষ মুঘল সম্রাট সেই দ্বিতীয় বাহাদুর শাহ, তিনিও আমরা দেখেছি কিন্তু গুণী ব্যক্তি ছিলেন। তো এইটাও কিন্তু সবার ক্ষেত্রে হয় না। সমস্ত রাজারা, আমরা ভারতবর্ষে যত রাজা দেখেছি তারা সবাই এরকম একটা বংশের মধ্যে এতজন গুণী ব্যক্তি এটা কিন্তু হয় না, একজন দুজন থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি মুঘলদের ব্যাপারটা। তাদের কালচারাল কন্ট্রিবিউশনটা নিঃসন্দেহে উল্লেখের দাবি রাখে। সেটাই আমি পরেরটা পার্ট 2 যেটা খুলে ফেলেছিল সেটা পরে পড়াবো। আগে যেটা একটু তারই মধ্যে নিরস জিনিস সেইটা আমাদের করতে হবে, তো সেইটা আমরা পরের দিনই শুরু করি। আজকে নতুন করে 12:30টায় ঢুকলে তো মানে একটুখানি 5টা লাইন পড়িয়ে লাভ নেই, ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখলাম। পরের দিন আমরা বাবর থেকে শুরু করব এবং শেষ হবে আওরঙ্গজেবকে দিয়ে। অনেক প্রশ্ন হয় এই অংশটা থেকে। আবার মুঘল কালচার তার বিভিন্ন যে আঙিনা, আর্কিটেকচার, পেইন্টিং, ক্যালিগ্রাফি, মিউজিক, রিলিজিয়ান, এগুলো থেকেও কিন্তু অনেক প্রশ্ন হয়। ঠিক আছে? তাহলে আমাদের অন্তত আরো 3টে ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। তাহলে মোটামুটি মধ্যযুগ কিন্তু শেষ। পড়ে থাকবে বিজয়নগর বাহমনি আর শিবাজি। কিন্তু মুঘলটা শেষ করে আমি আবার ন্যাশনাল মুভমেন্টে ঢুকবো। ঠিক আছে? তাহলে চলো আজকে এই পর্যন্ত রইল। ফিরছি পরের দিন, পরের ক্লাস।